হ্যালো স্টুডেন্টস, আজকে ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক ভৌত বিজ্ঞানের জৈব রসায়নের ভিডিও নম্বর 4 বা চতুর্থ পর্বের ভিডিও। তো 3 নম্বর ভিডিওতে আমরা হাইড্রোকার্বনের বিভিন্ন বৈশিষ্ট্য, তাদের ধর্ম এবং সেখান থেকে যত রকম প্রশ্ন আসতে পারে সে সমস্ত কিছু নিয়ে আমি ডিটেলসে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব বিভিন্ন রকম হাইড্রোকার্বন মানে হচ্ছে অ্যালকেন, অ্যালকিন ও অ্যালকাইনের গঠন কি করে আমরা নির্ণয় করতে পারবো আর তাদের আইইউপিএসি নামকরণ। তো দেখো, যারা 3 নম্বর ভিডিওটা দেখোনি তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা না। যারা 3 নম্বর ভিডিওটা দেখে নিয়েছো, হাইড্রোকার্বন সম্বন্ধে বুঝতে পেরে গেছো, তার ধর্মগুলো জেনে গিয়েছো, তারা কিন্তু আজকের ভিডিওটা দেখবে। আচ্ছা, এবার এখানে বলে রাখি যে আইইউপিএসি নামকরণ কিন্তু অনেকের কাছে খুব কঠিন বলে মনে হয়, কিন্তু বাস্তবে এটা খুবই সহজ জিনিস। তাই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে কিন্তু জৈব যৌগের গঠন এবং আইইউপিএসি নামকরণের সম্বন্ধে তোমরা আশা করি সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পারো। এবার প্রথম প্রশ্ন হচ্ছে যে আইইউপিএসি যে নামকরণ, এই নামকরণের প্রয়োজন কি, এটা প্রথমে আমরা জেনে নিব। তারপরে আমরা একে একে অ্যালকেন, অ্যালকিন ও অ্যালকাইনের আইইউপিএসি নামকরণগুলো জানবো এবং সেই সঙ্গে তাদের গঠন কিভাবে নির্ণয় করতে হয় সেটাও বুঝতে পারবো। ঠিক আছে, দেখো তো আইইউপিএসি নামকরণ এর প্রয়োজনীয়তা কি, এটা প্রথমে আমরা দেখি। আইইউপিএসি নামকরণের পুরো নামটাও বলছি। আইইউপিএসি নামকরণের প্রয়োজনীয়তা, দরকারটা কি ছিল আইইউপিএসি নামকরণ। তো দেখো, প্রথমে মনে রাখতে হবে যে আইইউপিএসি নামকরণটা কিন্তু শুধুমাত্র জৈব যৌগের জন্য হলেও অজৈব যৌগের ক্ষেত্রেও কিন্তু বর্তমানে এই পদ্ধতির প্রচলন হয়েছে। তো আমরা শুধুমাত্র জৈব যৌগের জন্য পড়ব। তো যখন ক্রমে ক্রমে বিভিন্ন জৈব যৌগ আবিষ্কার হতে শুরু করলো, তখন ফোকাসটা ঠিক করে দিই। তো আমরা পড়ছি আইইউপিএসি নামকরণের প্রয়োজনীয়তা। তো যখন ক্রমে ক্রমে বিভিন্ন জৈব যৌগ আবিষ্কার হতে শুরু করলো, তখন দেখা গেল যে তাদের নামকরণের কিন্তু কোনো নির্দিষ্ট ভিত্তি বা কোনো নির্দিষ্ট নিয়ম ছিল না। প্রথমে যে জৈব যৌগগুলো আবিষ্কার হয়েছিল বা যে যৌগগুলো ছিল তাদের নামকরণের ভিত্তি কি ছিল সেটা প্রথমে বলে দিই। যৌগগুলোর যে বিভিন্ন জৈব যৌগগুলোর নামকরণের ভিত্তি কি ছিল? যৌগগুলির উৎস, এক বা একাধিক ধর্ম, আবিষ্কারের নাম। তো এছাড়া বিভিন্ন দেশের বিভিন্ন ভাষা ইত্যাদির উপর বেস করে কিন্তু যে জৈব যৌগের আবিষ্কার হতো তাদের নামকরণ করা হতো। যেমন এক্সাম্পল দিই, কর্দমাক্ত জলাভূমি, কর্দমাক্ত জলাভূমি বা পচাকলা জলাভূমি বা মার্সিল্যান্ড, মানে কর্দমাক্ত জলাভূমি এর ইংরেজি নামটাই হচ্ছে মার্সিল্যান্ড। তো যেহেতু কর্দমাক্ত জলাভূমি বা মার্সিল্যান্ডে পাওয়া যেত কে মিথেন গ্যাস পাওয়া যেত বলে মিথেন গ্যাসের নাম কি ছিল? মিথেন গ্যাসের নাম হলো মার্স গ্যাস। তোমরা আশা করি অনেকেই জানো মার্স গ্যাস। ঠিক আছে, তো তার মানে এখানে কি হলো, কোথায় পাওয়া যেত উৎসের উপর ভিত্তি করে নাম দেওয়া হলো। এবার তারপরে আরেকটা এক্সাম্পল দেখি। এরকম তোমরা জানো যে হচ্ছে পিঁপড়ের হুলে যে অ্যাসিড পাওয়া যায় তাকে আমরা বলি ফর্মিক অ্যাসিড, তার নাম। এবার লাল পিঁপড়ের, ঠিক আছে, লাল পিঁপড়ের হুলে যে অ্যাসিড পাওয়া যেত তার নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড। তো এটা কিভাবে আসলো? লাল পিঁপড়ের এর ল্যাটিন নাম ছিল বা লাতিন নাম ছিল ফরমাইকা। ঠিক আছে, লাল পিঁপড়ের ল্যাটিন ভাষায় বলা হতো ফরমাইকা। তো যেহেতু লাল পিঁপড়ের যে হুল থেকে যে নির্যাস পাওয়া যেত তার হচ্ছে পাতনের মাধ্যমে কি করা হতো, ফর্মিক অ্যাসিড তৈরি করা হতো। যে অ্যাসিড তৈরি করা হতো তার নাম হয়ে গেল ফর্মিক অ্যাসিড। কোত্থেকে হলো? তার হচ্ছে লাতিন নাম থেকে। মানে এখানে কোনটা প্রাধান্য পেল? এখানে হচ্ছে যে আবিষ্কারের নাম সেটা প্রাধান্য পেল। ঠিক আছে, এবার আরেকটা এরকম উদাহরণ দিই।
যেমন হচ্ছে গ্লুকোজ। এই গ্লুকোজ এই কথাটার গ্রিক ভাষায় মানে হচ্ছে মিষ্টি। ঠিক আছে, তো যেহেতু এর হচ্ছে স্বাদটা ছিল মিষ্টি গ্লুকোজের, বা আমরা যে চিনি খাই তার স্বাদটা ছিল হচ্ছে মিষ্টি, আর হচ্ছে গ্রিক ভাষায় গ্লুকোজ কথাটার মানে ছিল মিষ্টি, সেই জন্য নাম কি হয়ে গেল গ্লুকোজ। ঠিক আছে, এখান থেকে নাম কি হয়ে গেল গ্লুকোজ। ঠিক আছে, তারপর এখানে কোনটা প্রাধান্য পেল? আচ্ছা, আবিষ্কারের নাম হলো, আর একটা হচ্ছে স্বাদ। এরকম যে জৈব যৌগগুলো আবিষ্কার হতে থাকলো তাদের কিন্তু নামকরণে কোনো নির্দিষ্ট নীতি ছিল না। এর ফলে নামকরণ করার সময় একটা বিভ্রান্তি হতো। আর কি প্রবলেম ছিল? যেহেতু বিভিন্ন দেশের বিভিন্ন ভাষা, তো একই যৌগ কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন নামে প্রচলিত ছিল। এর ফলে সাধারণ মানুষের মনে এবং বিশেষ করে বিজ্ঞানীরা যখন কোনো সমাবেশ করত তাদের মধ্যেও কিন্তু একটা বিভ্রান্তি সৃষ্টি হতো, যে একজন হয়তো এই নামটা বলছে তার দেশের নাম অনুযায়ী, কিন্তু যে বিজ্ঞানীকে বলছে তার দেশের অনুযায়ী কিন্তু ওই একই যৌগের বিভিন্ন নাম, অন্য নাম আছে। তার ফলে একটা বিভ্রান্তি সৃষ্টি হতো। আর সব থেকে বড় কথা, এই ধরনের যে নামগুলো তার সাহায্যে কিন্তু এদের গঠন সম্বন্ধে বা কোনো ধর্ম সম্বন্ধে কোনো ধারণাই পাওয়া যেত না। তো এই ধরনের যে নামগুলো, মানে যেগুলো উৎস, এক বা একাধিক ধর্ম, আবিষ্কারের নাম, স্বাদ ইত্যাদির উপর নির্ভর করে যে নামগুলো আবিষ্কার হতো বা যে নামগুলো আবিষ্কার হয়েছে তাদেরকে আমরা বলি প্রচলিত নাম। ঠিক আছে, তাদেরকে আমরা বলি প্রচলিত নাম বা হচ্ছে সাধারণ নাম। এবার সায়েন্টিস্টরা ক্রমে বুঝতে পারলো যে এত লক্ষ লক্ষ জৈব যৌগ যখন আবিষ্কার হলো, তখন বিজ্ঞানীরা এটা অবশ্যই বুঝতে পারলো যে এইভাবে যদি নামকরণ চলতে থাকে তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে একটা বিভ্রান্তি সৃষ্টি হবে। ঠিক আছে, তো সেই জন্য এদের কোনো নির্দিষ্ট নিয়ম নীতি দরকার, যার মাধ্যমে আমরা জৈব যৌগের সুস্পষ্ট একটা নিয়ম তৈরি করতে পারবো, এবং সেই নিয়ম অনুযায়ী কিন্তু নামগুলো ঠিক হবে, এবং সমস্ত দেশ বা পুরো পৃথিবী কিন্তু ওই একই একটা নির্দিষ্ট নামে হচ্ছে সেই যৌগটাকে চিনবে। সাধারণ নাম বা লোকাল নাম বিভিন্ন হতে পারে, কিন্তু সমস্ত দেশের বিজ্ঞানী এক কথায় একটা নির্দিষ্ট নামে চিনবে। ঠিক যেমন তোমরা জীবন বিজ্ঞানী হচ্ছে কি বলে সায়েন্টিফিক নেম পড়েছো, এমনি লোকাল নাম সাধারণ নাম থাকতেই পারে, কিন্তু সায়েন্টিফিক নেম যেরকম একটা নির্দিষ্ট প্রাণী বা উদ্ভিদের নির্দিষ্ট আছে, ঠিক সেমনি ভাবে ইউপ্যাক নামটাও কিন্তু একই। আচ্ছা, তো এই উদ্দেশ্যে কি হলো, প্রথম কি হলো, সুইজারল্যান্ডের জেনিভাতে প্রথম কি হলো, সায়েন্টিস্টরা বা কেমিস্টরা, রসায়নবিদরা এই সম্বন্ধে উদ্যোগ নিল। সেটা কত সালে? 1892 সালে। তারা কি গঠন করলো? জেনিভা নামকরণ পদ্ধতি। জেনিভা নামকরণ পদ্ধতি প্রথম এটা উদ্যোগ নিল সায়েন্টিস্টরা, জেনিভা নামকরণ পদ্ধতি। ঠিক আছে, প্রথম সায়েন্টিস্টরা উদ্যোগ নিল জেনিভা নামকরণ পদ্ধতি। ঠিক আছে, কিন্তু এই পদ্ধতি কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে এই পদ্ধতির কিছু সংশোধন দরকার। সেই উদ্দেশ্যে কি হলো, এরপরে 1930 খ্রিস্টাব্দে, ঠিক আছে, 1930 খ্রিস্টাব্দে কি গঠিত হলো? আইইউসি, মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ কেমিস্ট্রি। এটা গঠিত হলো 1930 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এই নিয়ম অনুযায়ী নামকরণ পদ্ধতি চলতে থাকে। ঠিক আছে, এবার এরপরে কি দেখা গেল যে এই যে হচ্ছে আইইউসি বা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ কেমিস্ট্রি প্রচলিত হলো, এরও কিন্তু হচ্ছে কিছু ত্রুটি ছিল। ঠিক আছে, এরও কিছু ত্রুটি ছিল, সেগুলো সংশোধন করে 1957 খ্রিস্টাব্দে প্রথম কি হলো, আইইউপিএসি রীতি অনুযায়ী নামকরণ চালু হলো। এর পুরো নামটা কি? এর পুরো নামটা হচ্ছে ইন্টারন্যাশনাল, আই ফর ইন্টারন্যাশনাল, এর পুরো নামটাও কিন্তু আমাদের দরকার পরীক্ষার জন্য। ইন্টারন্যাশনাল, ইউ ফর ইউনিয়ন, অফ, পি ফর পিওর, অ্যান্ড
A for applied, applied chemistry, ঠিক আছে। এটা কবে হচ্ছে মানে প্রতিষ্ঠা পেল আইইউপিএসি, এই নামটা প্রতিষ্ঠা পেল হচ্ছে 1957 খ্রিস্টাব্দে এই আইইউপিএসি নামকরণটা প্রতিষ্ঠা পেল, ঠিক আছে। এবার এর হচ্ছে বাংলা নামটা কি, এর বাংলা নামটাও কিন্তু তোমরা অবশ্যই হচ্ছে জেনে রাখবে। এর বাংলা নামটা কি বলবো যে হচ্ছে আন্তর্জাতিক, ইন্টারন্যাশনাল মানে হচ্ছে আন্তর্জাতিক, পিওর মানে হচ্ছে বিশুদ্ধ, বিশুদ্ধ ও ফলিত রসায়ন, অ্যাপ্লাইড মানে হচ্ছে ফলিত, ঠিক আছে। আচ্ছা, এবার এই যে আইইউপিএসি যে হচ্ছে নেমি, এটাই কিন্তু হচ্ছে সর্বশেষ হচ্ছে নামকরণের পদ্ধতি জৈব যৌগের। এবার এরও কিন্তু সংশোধন হয়েছে, যেমন 1993 খ্রিস্টাব্দে একবার সংশোধন হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আর এর পরবর্তীতে কবে সংশোধন হয়েছে, 2003 সালে 11 এপ্রিল লাস্ট হয়েছে, সংশোধন হয়েছে, ঠিক আছে। তো এইভাবে ছোটখাটো সংশোধন কিন্তু চলতে থাকে, কিন্তু পুরো বিশ্বই কিন্তু এখন আইইউপিএসি হচ্ছে নামকরণ অনুযায়ী জৈব যৌগের নামকরণ করা হয়। তো আইইউপিএসি নামকরণের কিন্তু নির্দিষ্ট কিছু নিয়মাবলী রয়েছে, ঠিক আছে, নির্দিষ্ট কিছু নিয়মাবলী রয়েছে। আর সব থেকে বড় সুবিধা কি আইইউপিএসি নামকরণের, এটাকে সংক্ষেপে কিন্তু অনেকে ইউপ্যাকও বলে থাকে, ঠিক আছে, বাংলাতে আমরা অনেকে ইউপ্যাকও বলে থাকি, কিন্তু এটা কিন্তু সঠিক নয়, আইইউপিএসি কথাটা বলাই বাঞ্ছনীয়। যাই হোক, তো এই যে হচ্ছে নামকরণের পদ্ধতি, এর ফলে সুবিধা কি হলো, এর ফলে হচ্ছে সমস্ত জৈব যৌগকে নামকরণের একটা নির্দিষ্ট নিয়ম বা একটা গাইডলাইন প্রকাশিত হলো, সেই অনুযায়ী নামকরণ করতে হবে। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আইইউপিএসি নামকরণের ফলে কি হলো, জৈব যৌগের গঠন সম্পর্কে, ঠিক আছে, গঠন এবং কিছুটা ধর্ম সম্বন্ধে কি হলো, গঠন আর কিছুটা ধর্ম সম্বন্ধে আইডিয়া পাওয়া গেল। মানে কত ভালো ব্যাপার হলো যে শুধু নামটা জানলেই আমরা হচ্ছে যাদের গঠনটা জেনে ফেলতে পারবো এবং তাদের ধর্ম সম্বন্ধে আমাদের আইডিয়া হবে। এটা এই উদ্দেশ্যে কিন্তু আইইউপিএসি বা নামকরণটা প্রচলিত হচ্ছে। আর এর ফলে কি হলো যে একই যৌগের বিভিন্ন দেশে যে বিভিন্ন নামে প্রচলিত ছিল সেই বিভ্রান্তিও কিন্তু দূর হলো, ঠিক আছে। এটাই হচ্ছে আইইউপিএসি নামকরণের ইতিবৃত্ত, ঠিক আছে। এবার আইইউপিএসি অনুযায়ী আমরা হাইড্রোকার্বনের হচ্ছে নামকরণগুলো পড়ব। এবার আমরা অ্যালকেনের আইইউপিএসি নামকরণ কিভাবে হয় এবং তার গঠন কি করে নির্ণয় করতে পারি সে সম্পর্কে জানবো। তো আবার বলছি, যারা 3 নম্বর ভিডিওটা দেখোনি তারা কিন্তু আগে 3 নম্বর ভিডিওটা দেখে নাও, কারণ ওখানকার কিছু কিন্তু ইনফরমেশন বা তথ্য আমাদের এখানে লাগবে। আচ্ছা, এবার যে কোনো আইইউপিএসি নামকরণের ক্ষেত্রে প্রথমে কি মনে রাখতে হবে, দেখো জৈব যৌগের মূল উপাদান কি, কার্বন। তো সেই জন্য আইইউপিএসি গাইডলাইন অনুযায়ী কি করা হয়েছে, কার্বনটাই কিন্তু সব থেকে বেশি ম্যাটার করে। এবার কার্বনের সংখ্যা অনুযায়ী কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে নাম দেওয়া হয়েছে, ঠিক আছে। সেই নামগুলো আমরা প্রথমে পড়বো, যেমন আমরা ইংরেজিতে 1 2 3 4 পড়েছি, বা তোমরা মনো, একটা থাকলে মনো, দুটোর জন্য ডাই, তিনটার জন্য ট্রাই, চারটার জন্য টেট্রা, এইভাবে পড়েছি। তো আইইউপিএসির ক্ষেত্রেও কিন্তু কার্বন পরমাণুর সংখ্যা অনুযায়ী কি করা হয়েছে, নাম দেওয়া হয়েছে, ঠিক আছে। কার্বন পরমাণুর সংখ্যা অনুযায়ী প্রত্যেকটা আলাদা আলাদা করে নাম ঠিক করা হয়েছে। দেখো, তো কার্বন পরমাণুর সংখ্যা মানে সি যদি 1 হয় তাহলে কি বলবো, তাহলে নাম হচ্ছে মিথ। সি ইকুয়াল টু 1 হলে কি বলবো, মিথ, ঠিক আছে। আচ্ছা, যদি কার্বন পরমাণুর সংখ্যা 2 থাকে, মানে যে কোনো জৈব যৌগে কার্বন পরমাণুর সংখ্যা 2 থাকে, তার মধ্যে কিন্তু ইথ এই কথাটা আসতেই হবে। যদি কার্বন পরমাণুর সংখ্যা 3 থাকে তাহলে কি হবে, প্রোপ। এই প্রোপ এটা দিয়ে আমরা কিন্তু বুঝতে পারবো যে কার্বন পরমাণুর সংখ্যা কত হচ্ছে, 3। আচ্ছা, এবার 4 থাকলে কি হবে, বিউট। 5টা কার্বন থাকলে কি হবে, কোন জৈব যৌগে আমরা কি বলবো, পেন্ট। 6টা কার্বন থাকলে কি বলবো, হেক্স। 7টা কার্বন থাকলে কি বলবো, হেপ্ট। কার্বন পরমাণুর সংখ্যা 8 হলে কি বলবো, হেক্ট। কয়েট হয়। 9টা কার্বন পরমাণু থাকলে কি বলবো, নন। 10টা কার্বন পরমাণু থাকলে কি বলবো, ডেক।
তারপরে 11টা থাকলে কি বলবো, নন ডেক। 12টা থাকলে কি বলবো, ডোডেক। এরকম কিন্তু পরপর অনুযায়ী নাম গাইডলাইন গুলো প্রকাশিত হয়েছে, ঠিক আছে। তো এইগুলো কেন পড়া হয়েছে, তার কারণ হচ্ছে যেহেতু যে কোনো জৈব যৌগে কার্বন পরমাণু থাকবে এটা আমরা জানি, এবং কার্বন পরমাণুর সংখ্যা অনুযায়ী এই যে হচ্ছে ওয়ার্ড রুট গুলো এগুলো কিন্তু ঠিক করা হয়েছে। আবার বলে দিচ্ছি, কোন জৈব যৌগে কার্বন পরমাণুর সংখ্যা যদি 1 থাকে তাহলে আমরা কি লিখবো, মিথ লিখবো। বা কোথাও যদি মিথ থাকে, মিথ কথাটা যদি থাকে কোনো জৈব যৌগে, তাহলে বুঝবো যে তার মধ্যে একটা কার্বন পরমাণু আছে। 2 এর জন্য ইথ, 3 এর জন্য প্রোপ, 4 এ বিউট, 5 এ পেন, 6 এ হেক্স, 7 এ হেপ্ট, 8 এ হেক্ট, 9 এ নন, 10 এ ডেক, তারপরে নন ডেক, ডোডেক, এরকম কিন্তু চলতেই থাকবে, ঠিক আছে। তো তোমাদের জন্য তোমাদের কিন্তু প্রথম 5টা পর্যন্ত মনে রাখলেই যথেষ্ট, ঠিক আছে। তোমাদের সিলেবাসে কিন্তু যে আইইউপিএসসি নামকরণ আছে সেখানে উল্লেখ করা হয়েছে যে 3টের বেশি কার্বন পরমাণু কিন্তু থাকবে না, সেই অর্থে তোমাদের প্রোপ পর্যন্ত পড়া উচিত, কিন্তু আমি বলছি তোমরা পেন পর্যন্ত পড়ে রাখো। আর অবশ্যই এই পুরোটা কিন্তু আগে লিখে নাও, ঠিক আছে, কারণ এটা ছাড়া কিন্তু আমরা আইইউপিএসসি নামে এগোতেই পারবো না, ঠিক আছে। তাহলে এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে আমাদের। এটা রেখে দিলাম এক সাইডে থেকে গেল। এবার আমরা অ্যালকেনের আইইউপিএসসি নামকরণ স্টার্ট করছি। খুব ভালো করে একদম কনসেন্ট্রেশন দিয়ে শোনো, আর অবশ্যই কিন্তু প্রত্যেকটা জিনিস খাতায় লিখে নেবে। আচ্ছা, এবার অ্যালকেন সম্বন্ধে আমরা কি পড়েছিলাম, অ্যালকেন হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। আচ্ছা, এবার সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে কি, অ্যালকেনের ক্ষেত্রে কি থাকবে, দুটো কার্বনের মধ্যে শুধুমাত্র কার্বন কার্বন সমযোজী এক বন্ধন থাকবে, ঠিক আছে, শুধুমাত্র সিঙ্গেল বন্ড থাকবে। অ্যালকেন কথাটার অ্যালকেন মানেই হচ্ছে যে অ্যালকেনে যে কার্বন পরমাণুগুলো থাকবে তারা শুধুমাত্র সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকবে, ঠিক আছে, কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে না। এটা আমরা 3 নম্বর ভিডিওতে পড়ে এসেছি। আচ্ছা, আরেকটা জিনিস এখানে, আচ্ছা, অ্যালকেন, যে কোনো অ্যালকেন জাতীয় যৌগের শেষে কি থাকবে, এন কথাটা যুক্ত থাকবে। যখনই এন কথাটা আসবে তখনই আমরা বুঝতে পারবো কিন্তু অ্যালকেন আছে। যখনই সিঙ্গেল বন্ড থাকবে, যদি শুধু সিঙ্গেল বন্ড থাকে তাহলে আমরা বলবো যে সেটা অ্যালকেন জাতীয় যৌগ, ঠিক আছে। আচ্ছা, আমরা আর কি পড়েছিলাম অ্যালকেন থেকে, আমরা অ্যালকেনের কিন্তু সাধারণ সংকেতটা পড়েছিলাম, ঠিক আছে। সাধারণ সংকেত আমরা কি পড়েছিলাম, CnH2n+2, যেখানে n কি, n হচ্ছে কার্বন পরমাণুর সংখ্যা, আর n থেকে শুরু হবে, 1 থেকে শুরু হবে, 1 থেকে শুরু করে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে। এগুলো আমরা অলরেডি পড়ে এসেছি। এবার এই যে সংকেত, এর উপর বেস করেই কিন্তু অ্যালকেনের পরপর সংকেতগুলো আসবে। দেখো খুব ভালো করে তোমরা খেয়াল করো, দেখো এখানে প্রথমে কি করব, ঠিক আছে, এটা হচ্ছে সাধারণ সংকেত CnH2n+2, যেখানে n হচ্ছে কার্বন পরমাণুর সংখ্যা। এবার কার্বন পরমাণুর সংখ্যা যদি 1 হয়, মানে n = 1 বসালে কি পাবো, দেখো C1, H কত, 2 × 1, n এর জায়গায় 1 বসাচ্ছি, তোমরা কিন্তু নিজেরাও করো আমার সঙ্গে সঙ্গে, তাহলে কিন্তু একবারে শিখতে পেরে যাবে, +2, তাহলে কত হচ্ছে C1H4, ঠিক আছে, C1H4, ঠিক আছে। এবার যেহেতু একটা থাকলে আমরা লিখি না, কারণ কিছু নেই মানে 1 বোঝায়, তার মানে কি পেলাম, CH4, কি পেলাম, CH4। আচ্ছা, এবার এর ইউপ্যাক নাম কি হবে, দেখো এখানে কটা কার্বন পরমাণু আছে, একটা কার্বন পরমাণু আছে, একটা কার্বন পরমাণুর জন্য আমরা কি নাম জানি, মিথ, ঠিক আছে, তার মানে একটা কার্বন পরমাণুর জন্য হলো মিথ। আচ্ছা, এবার যেহেতু অ্যালকেন, ঠিক আছে, যেহেতু এটা অ্যালকেনের নামকরণ করছি, তো অ্যালকেনের শেষে কি যুক্ত থাকে, এই যে এন কথাটা যুক্ত থাকে, তাই যুক্ত হলো এন, মিথ প্লাস এন দিয়ে কি হয়ে গেল, মিথেন। এইভাবে কিন্তু মিথেন নামকরণ হয়েছে, ক্লিয়ার। আবার বলছি, CnH2n+2 এটা হচ্ছে অ্যালকেন জাতীয় যৌগের সাধারণ সংকেত, যেখানে n = 1 থেকে শুরু, n = 1 বসিয়ে আমরা কি পেলাম, CH4। আচ্ছা, এবার এর নাম মিথেন কেন হলো সেটা বুঝো। এখানে একটাই কার্বন পরমাণু আছে, একটা কার্বন পরমাণু থাকলে আমরা কি নামে ডাকবো, মিথ। আচ্ছা, প্লাস অ্যালকেনের শেষে কি হবে, এই n কথাটা যুক্ত থাকবে, তো মিথ প্লাস n হয়ে গেল মিথেন। তার মানে তোমরা মিথেন যে পড়েছো সেটা কিন্তু আইইউপিএসসি নামকরণ, ঠিক আছে, মিথেনটা কিন্তু আইইউপিএসসি নামকরণই ছিল। আচ্ছা, এবার যদি বলে মিথেনের সাধারণ নাম কি বা রাসায়নিক নাম কি, তাহলে কি বলবো, কার্বন কার্বন টেট্রা, 4টা থাকলে টেট্রা, এটা কিন্তু সাধারণ নাম অনুযায়ী, ইউপ্যাক নাম অনুযায়ী না, ঠিক আছে। সাধারণ নাম আমরা বা রাসায়নিক নাম কি বলবো, কার্বন টেট্রা, হাইড্রোজেন থাকলে কি হয়, হাইড্রাইড, কার্বন টেট্রা হাইড্রাইড, এটা কিন্তু মিথেনের রাসায়নিক নাম। এবার বলো যে কোনটা বেশি সহজ মনে রাখা বা কোনটা সিম্পল, মিথেনটা, সেই জন্য কিন্তু আমরা মিথেনটা পড়েছি, কিন্তু মিথেনটা কিন্তু আসলে
আইইউপিএসি নাম, ঠিক আছে, এটা কিন্তু রাসায়নিক নাম নয়, ঠিক আছে। আচ্ছা, এবার এর স্ট্রাকচার কেমন হবে? এর স্ট্রাকচার তোমরা সকলেই জানো, কারণ আয়নীয় সমযোজী বন্ধন অধ্যায় পড়েছো। কিরকম হবে? একটাই কার্বন আছে। আচ্ছা, এবার যেহেতু অ্যালকেন, সেজন্য এখানে শুধুমাত্র সিঙ্গেল বন্ডই থাকতে পারবে। তো তোমরা জানো এটা, যে চারদিকে 4টা হাইড্রোজেন থাকবে, ঠিক আছে। তো আঁকার সময় কিন্তু আমরা এইভাবেই প্রকাশ করব। যদিও তোমরা হচ্ছে ভ্যান্ট হপ আর লাবেলের গঠন আমরা পড়েছিলাম, যেটা কিন্তু হচ্ছে এরকম ভাবে থাকে না, 109 ডিগ্রি 28 মিনিট কোণে থাকে, কিন্তু আমরা যখন লেখার সময় কিন্তু আমরা এইভাবে দেখাবো, নাহলে আমাদের ব্যাপারটা অনেকটা কঠিন হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, হয়ে গেল। এবার n=2, n=2 এবার বসাও। তোমরা নিজেরা কিন্তু করো আমার সঙ্গে সঙ্গে। কোথায় বসাবে? এই যে মূল সমীকরণ। তাহলে কত হবে? C2 2 × 2 4 + 2 6 C2H6, ঠিক আছে, C2H6। এবার এর নাম কি হবে? দেখো C2 কটা কার্বন আছে? দুটো কার্বন আছে। দুটো কার্বনের জন্য আমরা কি জানি? ইথ। তাহলে এটা কি হয়ে যাবে? ইথ প্লাস অ্যালকেন জাতীয় যৌগে কি থাকবে? N। তাহলে এটা কি হয়ে যাবে? ইথেন, ঠিক আছে। এইভাবে ইথেনের সংকেত হয়েছে C2H6। এবার এর স্ট্রাকচার কিরকম হবে? ঠিক আছে, দেখো স্ট্রাকচারটা কিন্তু খুব ভালো করে দেখো, কারণ স্ট্রাকচার গুলো না বুঝতে পারলে কিন্তু তোমরা পরবর্তী ক্ষেত্রে কিছুই বুঝতে পারবে না। তো স্ট্রাকচার কি করে আঁকবো দেখো, খুব ভালো করে দেখো। কটা কার্বন আছে? দুটো। এটা কি জাতীয় যৌগ? অ্যালকেন জাতীয় যৌগ। নাম শুনে বুঝতে পারছি আমরা তো বলেই দিচ্ছি। তো তাহলে এখানে দুটো কার্বনের মধ্যে কি থাকবে? কার্বন কার্বন, শুধুমাত্র সমযোজী এক বন্ধন থাকবে। তো সমযোজী এক বন্ধন দিয়ে দিলাম। এবার আমরা কি জানি? প্রত্যেক কার্বনের যোজ্যতা কত? 4। তো প্রত্যেক কার্বনের কি থাকবে? 4টা হাত থাকবে, যেমন আমি প্রথম ভিডিওতেই বলেছি। এবার এই কার্বনের যে যোজ্যতাগুলোকে আমরা কিভাবে প্রকাশ করি? ড্যাশ চিহ্ন দিয়ে বা দাগ দিয়ে এভাবে প্রকাশ করি, ঠিক আছে। তার মানে এই হচ্ছে কার্বনের, প্রতিটা কার্বনের 4টা করে হাত করে নিলাম। এবার যেহেতু H, শুধুমাত্র H আছে, তাই প্রতিটা হাতে কি বসিয়ে দিবে? হাইড্রোজেন বসিয়ে দিবে, ঠিক আছে। এটাই হয়ে গেল ইথেন। আচ্ছা, এবার এটাকে এইভাবে না লিখে আরেকটা কি করে লিখতে পারো? দেখো 3টা হাইড্রোজেন আছে, H3C সিঙ্গেল বন্ড CH3, এইভাবেও কিন্তু লিখতে পারো, ঠিক আছে। এই গঠনটা আর এই গঠনটা কিন্তু একই, বুঝতেই পারছো। প্রতিটা কার্বনের সঙ্গে 3টা করে হাইড্রোজেন আছে, তাই আমরা এইভাবে লিখতে পারি H3C সিঙ্গেল বন্ড CH3। বা কেউ চাইলে কিন্তু এটাকে এইভাবে না লিখে CH3 সিঙ্গেল বন্ড CH3 এইভাবে লিখতে পারো। কিন্তু যেহেতু দুটো কার্বনের মধ্যে সমযোজী এক বন্ধন থাকবে, সেই জন্য H3C সিঙ্গেল বন্ড CH3 এইভাবে লেখাটাই কিন্তু একদম সঠিক, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো ইথেন। এবার আমরা পরপর আস্তে আস্তে এগিয়ে যাবো। তো এই দুটো বুঝতে পারলে দেখবে আর কোনো প্রবলেম হবে না। এবার n=3 বসিয়ে ফেলি, তাহলে কি পাবো? দেখো এখানে কোথায় বসাবো? এই সবসময় এখানে মূল সংখ্যা। তাহলে কত হবে? C3H কত হবে? 3 × 2 = 6 2 8 C3H8। আচ্ছা, 3টা কার্বন থাকলে কি হয়? প্রোপ। আর অ্যালকেনের জন্য কি হবে? N। প্রোপ প্লাস N কি হয়ে যাবে? প্রোপেন, ঠিক আছে। এবার বুঝতে পেরেছো? এই জন্য এবার একটু তাড়াতাড়ি করবো আমরা। এবার এর গঠনটা কি করে করব? একই রকম নিয়ম। কিভাবে করব? দেখো 3টা কার্বন আছে, তাই প্রথমে আমরা কি করব? 3টা কার্বন করে দিলাম, কারণ আমরা জানি কি কার্বনের মধ্যে শুধুমাত্র সিঙ্গেল বন্ডই থাকবে, কোনো ঝামেলা নেই। এবার প্রত্যেকটা কার্বনের 4টা করে হাত বা 4টা যোজ্যতা। দেখো এর একটা ছিল, 3টা করলাম। এই কার্বনে দেখো একটা হাত ছিল, আরো কটা হবে? 3টা। এই মাঝের কার্বনের 2টো হাত ছিল, করলাম। এবার প্রত্যেকটা হাতে কি হবে? হাইড্রোজেন বসিয়ে দাও, তাহলে তোমার গঠন কমপ্লিট। খুবই ইজি। তোমরা কিন্তু নিজেরা করো, নাহলে কিন্তু বুঝতে পারবে না। আমার সঙ্গে সঙ্গে তোমরাও কিন্তু করো। এবার গুনে নাও কটা হাইড্রোজেন হচ্ছে? 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। 3টা কার্বন 8টা হাইড্রোজেন। আচ্ছা, এবার এটাকে এইভাবে না লিখে আরেকটা কিভাবে লিখতে পারি আমরা? এইভাবে লিখতে পারি। দেখো প্রত্যেকটা কার্বনের জন্য দেখো, ঠিক আছে, প্রত্যেকটা কার্বনের জন্য আলাদা করে ভাবো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, বুঝতে হবে। দেখো এই কার্বন, এর সঙ্গে কটা হাইড্রোজেন আছে? 3টা। তাহলে কি লিখবো? H3C সিঙ্গেল বন্ড। এর সঙ্গে দেখো এই কার্বনের সঙ্গে দেখো কটা হাইড্রোজেন আছে? 2টো। তো কি লিখবো? CH2 সিঙ্গেল বন্ড। এই কার্বনের সঙ্গে দেখো কটা হাইড্রোজেন আছে? 3টা। তাহলে কত হবে? CH3, ঠিক আছে। CH3 CH2 CH3। আচ্ছা, বোর্ডে পুরো আসছে তো? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে যেহেতু এটাকে এইভাবেও লিখতে পারো বা এইভাবেও লিখতে পারো, ঠিক আছে। একাধিক কার্বন থাকলে কিন্তু আমাদের কার্বন কার্বন বন্ড পাশাপাশি কখনো এরকম হবে না, সেটা এরকম ভাবে লিখতে পারো, ঠিক আছে। এইটা আর এটা কিন্তু ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। CH3 CH2 CH3 মানেই হচ্ছে প্রোপেন। আবার এটাকে ভাঙলে কি হবে? এইভাবেও দেখাতে পারি, ঠিক আছে। তো গঠন সংকেত বললে কিন্তু এইভাবে দেখানো উচিত।
ক্লিয়ার? আচ্ছা, এবার n ইজিক্যাল টু 4 চলে আসি। n ইজিক্যাল টু 4 বসে কি পাবো? দেখো এখানে বসা কত পাবে? C4H কত পাবো? 10, C4H10। এটার নাম কি হবে এবার বলো, নিজেরাই এবার বলো, বলতে পারবে। চারটার জন্য কি হয়? বিউট। আর অ্যালকেনের জন্য n যুক্ত হবে, তাহলে কি হয়ে যাবে? বিউটেন। ঠিক আছে, এবারে গঠন সংকেত কি করবো দেখো। কার্বন কটা আছে? 4টা। কি থাকবে? শুধুমাত্র সিঙ্গেল বন্ড থাকবে, আমরা জানি। তাহলে 4টা কার্বন প্রথমে করে নিলাম। ঠিক আছে, এবার কি করতে হবে? প্রত্যেকটা কার্বনে 4টা করে হাত করতে হবে। ঠিক আছে, যোজ্যতা, যেটাকে আমি হাত বলছি। এই কার্বনে একটা আছে, আরো 3টে হলো হবে। এই কার্বনে 2টো আছে, আরো 2টো হবে। এই কার্বনে দেখো 2টো আছে, আরো 2টো হবে। এই কার্বনে একটা আছে, আরো 3টে হবে। ঠিক আছে, এবার প্রত্যেকটা হাতে কি বসাবে? হাইড্রোজেন বসিয়ে দেবে, তাহলে এই গঠন কমপ্লিট। ক্লিয়ার হচ্ছে তো? নিজেরা করে দেখো, কিন্তু এখানেও হাইড্রোজেন হবে, এখানেও হাইড্রোজেন হবে। এবার গুণে নাও একবার কটা ঠিক হচ্ছে কিনা, দেখবে সবসময় ঠিকই হবে। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা হাইড্রোজেন, 4টা কার্বন। আচ্ছা, এটাকে এবার ভেঙে আর কিভাবে লিখতে পারি? প্রত্যেকটা কার্বনের জন্য আলাদা আলাদা করে যেভাবে বললাম। এই কার্বনে কটা আছে? CH3। ঠিক আছে, CH3 সিঙ্গেল বন্ড, CH2। এটা এই কার্বনের সঙ্গে কটা আছে? 2টো সিঙ্গেল বন্ড, CH2 সিঙ্গেল বন্ড কি হচ্ছে? CH3। আচ্ছা, এটা কি ক্যামেরার বাইরে বেরিয়ে গেল? না, ঠিক আছে, ক্লিয়ার তো একদম। আচ্ছা, আমি আরেকটা লাস্ট করে দিচ্ছি। n ইজিক্যাল টু 5, এটা তোমরা কিন্তু নিজে করো, তোমরা ভিডিওটা পজ করে দিয়ে নিজে করো, দিয়ে একবার দেখে না, করতে পারবে, কোনো ব্যাপার না। যারা বুঝতে পেরেছো তাদের আর কোনো প্রবলেম থাকবে না। দেখো n ইজিক্যাল টু 5 বসালে কত হবে? এখানে বসাও, কত হবে? C5H12। ঠিক আছে, এর নাম কি হবে? যেহেতু 5টা কার্বন আছে, 5-এর জন্য আমরা কি জানি? পেন্ট। তাহলে পেন্ট প্লাস n কি হবে? পেন্টেন। পেন্ট প্লাস n কি হয়ে যাবে? পেন্টেন। ঠিক আছে, আচ্ছা, এর গঠন সংকেতটা নিচে করছি, নিচে যা জায়গা আছে। কিভাবে করবো? 5টা কার্বন প্রথমে বসিয়ে দেবো। 1 2 3 4 5, সিঙ্গেল বন্ড তো হবে, এই জন্য আমরা প্রথমে একদম চোখ বন্ধ করে সিঙ্গেল বন্ড বসিয়ে দেবো। এবার প্রত্যেকটা কার্বনে 4টা করে হাত করতে হবে। এর 3টা হবে, এর 2টো ছিল, আরো 2টো হবে, এর 2টো ছিল, আরো 2টো হবে, এর 2টো ছিল, আরো 2টো হবে। এ দেখো একটা আছে, আরো 3টে হবে। ঠিক আছে, বুঝতে পারছো তো? একটু তাড়াতাড়ি করছি আমি। প্রত্যেকটা জায়গায় হাতে কি হবে? একটা করে হাইড্রোজেন বসিয়ে দাও। ঠিক আছে, প্রত্যেকটা হাতে একটা করে হাইড্রোজেন বসিয়ে দাও, তাহলে কিন্তু পেয়ে যাবে। এই যেখানে হাইড্রোজেন বসিয়ে দিলাম, প্রত্যেকটা হাতে হাইড্রোজেন বসিয়ে দাও। এবার গুণে নাও একবার, দেখো 3 2 5 2 7 2 9 3 12 হয়ে গেছে C5H12। আচ্ছা, এটাকে আর কিভাবে লিখতে পারো? দেখো প্রত্যেকটা কার্বনের জন্য আলাদা করে দেখো, একটা কার্বন 3টা হাইড্রোজেন, প্রত্যেকটা আলাদা করে যেভাবে বললাম, কি হবে? CH3। ঠিক আছে, সিঙ্গেল বন্ড। এখানে দেখো একটা কার্বন 2টো হাইড্রোজেন, CH2। এটাতে দেখো আবার একটা কার্বনের সঙ্গে 2টো হাইড্রোজেন, CH2। ঠিক আছে, এটাতে দেখো একটা কার্বনের সঙ্গে 2টো হাইড্রোজেন, সিঙ্গেল বন্ড, CH2। আচ্ছা, এখানে লাস্টেরটাতে দেখো একটা কার্বনের সঙ্গে 3টা হাইড্রোজেন, মানে প্রত্যেকটা কার্বন আর হাইড্রোজেনের যত হচ্ছে সেটাকে আমরা একসঙ্গে লিখছি। ঠিক আছে, এটা কিন্তু সেম, ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, পরীক্ষাতে গঠন সংকেত বলে কিন্তু তোমরা এইটা লিখবে, এটা লিখে তারপরে এটা দেখিয়ে দেবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? আচ্ছা, এবার এরপরে কি হবে? 6 বসালে কি হবে? হেক্সেন, হেপটেন, হেক্টেন, ননেন, ডেকেন, নন ডেকেন, ডোডেকেন, এরকম চলতে থাকবে। ঠিক আছে, আর দরকার নেই আমাদের 3টেই দরকার ম্যাক্সিমাম, কিন্তু আমি 5 পর্যন্ত দেখিয়ে দিলাম, তোমরা 5 পর্যন্ত করে নাও। ঠিক আছে, আচ্ছা, এবার আর কি পড়তে হবে এখান থেকে? দেখো এবার কিন্তু উল্টোটাও দিতে পারে। ঠিক আছে, উল্টোটাও দিতে পারে, যে তোমাকে বললো যে 4টি কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকেনের নাম লেখো এবং এর গঠন সংকেত দেখাও। উল্টোটাও দিতে পারে, তখন তুমি কি বলবে? 4টা কার্বন মানে কি হবে? বিউট প্লাস n, বিউটেন। সংকেতটা কি করে বের করবে? n ইজিক্যাল টু 4 বসিয়ে বের করবে, আর গঠনটা দেখাবে। এরকম ঘুরিয়েও দিতে পারে। আচ্ছা, আর কি জানতে হবে আমাদের? দেখো, যেহেতু সিঙ্গেল বন্ড, ঠিক আছে, আমরা যেমন এক কথাটা লিখি না যৌগের গঠনের ক্ষেত্রে, তো সিঙ্গেল বন্ড কি বোঝায়? যদি কোনো বন্ড না থাকে, সিঙ্গেল বন্ডের মানে 2টো কার্বনের মধ্যে মিনিমাম কত থাকতে পারে? সিঙ্গেল বন্ড। ঠিক আছে, তার থেকে তো কম হতে পারে না। এবার যদি কোনো বন্ড না থাকে, তাহলেও কিন্তু ধরে নেবে সিঙ্গেল বন্ড আছে। আবার বলছি, যদি 2টো কার্বনের মধ্যে কোনো বন্ড না থাকে, তাহলেও কিন্তু ধরে নেবে যে সিঙ্গেল বন্ড আছে। খুব ভালো করে শুনো, দেখো, যেমন দেখো এখানে দেখো সিঙ্গেল বন্ড আছে তো। এবার ধরো কোথাও তুমি দেখলে বন্ড গুলো নেই, শুধু এরকম আছে, তার মানে কিন্তু বুঝে নেবে যে এর মধ্যে সিঙ্গেল বন্ড আছে, সেই জন্য দেওয়া হয়। ঠিক আছে, অনেক ক্ষেত্রে শর্টে এইভাবে লেখা হয়। যেমন এই যে পেন্টেনের যে গঠনটা লিখলাম, এটা কিন্তু এরকম করে লেখা থাকতে পারে। ঠিক আছে, CH3 CH2 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 CH3, এখানে কিন্তু কোনো বন্ড নেই। তো কোনো বন্ড নেই না থাকলে কিন্তু ধরে নেবে সেটা অ্যালকেন আছে বা সিঙ্গেল বন্ড আছে। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখবে। আচ্ছা, এবার
আর সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য, এবার দেখো আমরা যদি প্রথম থেকে যদি অ্যানালিসিস করি, দেখো CH4 আর হচ্ছে C2H2, দেখো CH4 এর সঙ্গে যদি CH2 যোগ করি তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি না। দেখো এখানে একটা কার্বন 4টা হাইড্রোজেন ছিল, এখানে কি হয়েছে 2টো কার্বন 6টা হাইড্রোজেন, তারপরে CH2 যোগ হয়েছে। আবার এই দুটোর মধ্যে দেখো কটা কার্বন কটা হাইড্রোজেনের পার্থক্য আছে। দেখো C2H6 এর সঙ্গে যদি CH2 যোগ করি তাহলে দেখো আমরা এটা পেয়ে যাচ্ছি। খেয়াল করো এখানে কি ছিল 2টো কার্বন 6টা হাইড্রোজেন, CH2 যোগ করলে কি হবে 3টা কার্বন হয়ে গেল, 6 2 8টা হাইড্রোজেন হয়ে গেল, ঠিক আছে। আবার এর সঙ্গে দেখো CH2 যোগ করলে কি পাচ্ছি, আবার C4H10 পেয়ে যাচ্ছি। আবার C4H10 এর সঙ্গে CH2 মানে একটা কার্বন 2টো হাইড্রোজেন যোগ করলে দেখো এটা পেয়ে যাচ্ছে। তো এটা কিন্তু খুবই মজার জিনিস, খুবই ভালো কনসেপ্ট এটা কিন্তু। তো তার মানে অ্যালকেনের ক্ষেত্রে কি হবে, সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা এই তথ্যটা দেখব যে পরপর দুটো অ্যালকেনের মধ্যে কি আছে, একটা কার্বন পরমাণু আর 2টো হাইড্রোজেন পরমাণুর পার্থক্য আছে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ আমি কিন্তু পরপর বলছি, পরপর দুটো হচ্ছে অ্যালকেনের মধ্যে কি আছে, CH2 পার্থক্য আছে, মানে একটা কার্বন আর 2টো হাইড্রোজেন পরমাণুর পার্থক্য আছে। বা উল্টো করেও বলতে পারি, পরপর দুটো তুমি উপর থেকে নিচে নামলেও তাই, নিচ থেকে উপরে উঠলেও তাই। পেন্টেন থেকে মানে এটা থেকে যদি CH2 বিয়োগ করে দিই, মানে একটা কার্বন 2টো হাইড্রোজেন কমিয়ে দিই তাহলে এটা পেয়ে যাবো। এটা থেকে আবার যদি একটা কার্বন 2টো হাইড্রোজেন কমিয়ে দিই তাহলে এটা পেয়ে যাবো, ঠিক একই রকম হবে, ঠিক আছে। তার মানে খেয়াল রাখবে কি যে পরপর দুটো অ্যালকেনের মধ্যে কিসের পার্থক্য আছে, একটা কার্বন পরমাণু এবং 2টো হাইড্রোজেন পরমাণুর পার্থক্য আছে, যেমন CH2 পার্থক্য আছে। এবার CH2 এর আণবিক গুরুত্ব কত হবে, কার্বনের পারমাণবিক গুরুত্ব 12, হাইড্রোজেন কত 1, তো দুটোর জন্য 1 × 2 মানে মোট কত হচ্ছে 14। তার মানে যদি তোমাকে প্রশ্ন করা হয় যে পরপর দুটো অ্যালকেনের মধ্যে আণবিক গুরুত্ব পার্থক্য কত, 14, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে নোট করে না, এগুলো কিন্তু পরীক্ষাতে খুবই খুবই দেয়, ক্লিয়ার। পরপর দুটো অ্যালকেনের মধ্যে আণবিক গুরুত্বের কত পার্থক্য হবে 14, আর হচ্ছে কিসের পার্থক্য হবে, CH2 পার্থক্য হবে, ঠিক আছে। এবার ভাবো যে তোমাকে কিন্তু হচ্ছে তুমি হয়তো জানো না এমন কিছু তোমাকে দিয়ে দিয়েছে, তোমাকে একটা বড় কোনো সংকেত দিয়ে দিয়েছে, ঠিক আছে। ধরো CXHY দিয়ে দিয়েছে, ঠিক আছে, ঠিক আছে। তোমাকে এরকম একটা প্রশ্ন করলো যে একটি অ্যালকেনের সংকেত CXHY, এর পরবর্তী অ্যালকেনের সংকেত কি হবে। তো তুমি কি জানো যে কোনো অ্যালকেনের পরবর্তী অ্যালকেনে কি হবে, CH2 যোগ হবে, মানে একটা কার্বন যোগ হবে আর 2টো হাইড্রোজেন যোগ হবে। তাহলে কি লিখবো, CX ছিল X+1, HY ছিল আরো 2টো যোগ হলে কত হয়ে যাবে, Y+2, ক্লিয়ার। এরকম ধরনের কিন্তু বিভিন্ন রকম ফান্ডামেন্টাল প্রশ্ন দিতে পারে, তাই প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালো করে বুঝে নাও আর নিজেরা কিন্তু একবার করে হচ্ছে এই গঠনগুলো এঁকে নাও। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। পরপর দুটো অ্যালকেনের মধ্যে পার্থক্য কত হবে, CH2, আণবিক গুরুত্বের পার্থক্য কত হবে 14, ঠিক আছে। এরকম কিন্তু বিভিন্ন ফান্ডামেন্টাল প্রশ্ন দিতে পারে। কোন একটা অ্যালকেন দিয়ে দিল, তার পরবর্তী অ্যালকেনের সংকেত কি হবে, তুমি CH2 বাদ দিলেই যা হবে সেটাই। আবার কোন একটা অ্যালকেন দিয়ে দিল, তার পূর্ববর্তী অ্যালকেন কি হবে, তুমি CH2 বাদ দিলে যা হবে সেটাই, ঠিক আছে। যদি পরবর্তী বললে CH2 যোগ করতে হবে, পূর্ববর্তী বললে CH2 বিয়োগ করতে হবে। ক্লিয়ার হচ্ছে পুরো ব্যাপারটা। আচ্ছা, এবার আমরা কিন্তু আজকে যতগুলো পড়বো সব ক্ষেত্রে কিন্তু এটা দেখতে পারবো CH2 দিয়ে, একদম লাস্টে বলবো যেটা কেন হচ্ছে, এটাকে কি বলে, ঠিক আছে। এখন আপাতত অ্যালকেনটা নোট করে নাও। এবার চলে আসছি অ্যালকিনের IUPAC নামকরণ এবং গঠনে। দেখো তো অ্যালকিনে আমরা কি পড়েছিলাম, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এর বৈশিষ্ট্য কি, এর বৈশিষ্ট্য হচ্ছে যে 2টো কার্বনের মধ্যে কি থাকবে, সমযোজী দ্বিবন্ধন থাকবে, ঠিক আছে। এটা পড়েছিলাম। অ্যালকিন মানেই হচ্ছে দ্বিবন্ধন যুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো 2টো কার্বনের মধ্যে অন্তত একটা, মিনিমাম একটা ডবল বন্ড থাকবে, ঠিক আছে। তার বেশিও থাকতে পারে কিনা আমরা কিন্তু সেটা এখন দেখবো, বের করবো। আচ্ছা, আর কি আমরা পড়েছিলাম, অ্যালকিন। তো এই কিন কথাটার মানে কি, এর সঙ্গে কিন্তু ইন যুক্ত আছে, L+in, অ্যালকিন। তো অ্যালকিন জাতীয় যৌগের শেষে কি হবে, ইউপ্যাক নামকরণের ক্ষেত্রে আমরা ইনটা ব্যবহার করবো। যেমন অ্যালকেনের জন্য আমরা কি করে অ্যালকেন আছে বুঝবো, এন কথাটা দিয়ে। এবার অ্যালকিন কি করে বুঝবো, নাম দেখে ইন কথাটা থাকলেই বুঝবো অ্যালকিন আছে। আচ্ছা, এবার অ্যালকিনের সাধারণ সংকেত কি পড়েছিলাম, আমি কিভাবে মনে রাখতে বলেছিলাম, অ্যালকেনের সাধারণ সংকেত থেকে যদি 2 বিয়োগ করে দাও তাহলে আমরা কি পাবো, অ্যালকিনের সাধারণ সংকেত পেয়ে যাবো। তাহলে কি হবে, এটা অ্যালকেনের সংকেত ছিল, এখান থেকে 2 বিয়োগ করে দিলাম, তাহলে কত হবে, 2 2 ক্যান্সেল হয়ে কি থাকবে, CnH2। এটাই হচ্ছে অ্যালকিনের সাধারণ সংকেত। আচ্ছা, যেখানে n = কার্বন পরমাণুর সংখ্যা, আর nটা কোথা থেকে শুরু হবে, 2 থেকে শুরু হবে, ঠিক আছে। 2 থেকে শুরু করে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটা আমরা পড়েছি। এবার অ্যালকেনের মতো আমরা এখানেও দেখব। প্রথমে বসাও n = 1 হচ্ছে 2, n = 2, ঠিক আছে।
আচ্ছা, এবার বলি যে n = 1 বসালে হবে না কেন? এটা অনেকের মনে হচ্ছে তো যে n = 2 থেকে কেন শুরু হলো। তো n = 1 বসিয়ে দেখো, n = 1 বসালে আমরা কি পাচ্ছি? CH2। তাহলে কি পাচ্ছি? একটা কার্বন আর দুটো হাইড্রোজেন। দেখো, যেহেতু হাইড্রোজেনের যোজ্যতা 1, হাইড্রোজেনের সঙ্গে একটা সিঙ্গেল বন্ডই থাকবে। তো দেখো কার্বনের কিন্তু যোজ্যতা পূরণ হচ্ছে না। কার্বনের 4টে যোজ্যতা তো পূরণ হতে হবে যে কোনো যৌগে, কিন্তু কার্বনের কিন্তু যোজ্যতা পূরণ হচ্ছে না। ঠিক আছে, এই জন্য কিন্তু CH2 গঠনযুক্ত কোনো হাইড্রোকার্বন বা কোনো জৈব যৌগ সম্ভব নয়। ঠিক আছে, আর আরেকটা যেটা যে অ্যালকিনের ক্ষেত্রে ডবল বন্ড থাকতো, ওদের ক্ষেত্রে ডবল বন্ড সম্ভব নয়, বুঝতেই পারছো। ডবল বন্ড দিলে কি হবে? হাইড্রোজেনের যোজ্যতা পূরণ হবে না, যেহেতু হাইড্রোজেনের যোজ্যতা 1, এর সঙ্গে একটা সিঙ্গেল বন্ডই থাকতে পারবে। ঠিক আছে, এই জন্য n = কিন্তু 1 হয় না। ঠিক আছে, অ্যালকিনের ক্ষেত্রে, অ্যালকিনের ক্ষেত্রে হয়, বাট অ্যালকিনের ক্ষেত্রে হয় না। সেজন্য অ্যালকিন করতে শুরু হবে n = 2 থেকে। n = 2 বসাও, তাহলে কি পাচ্ছি? আচ্ছা, ক্যামেরার ফোকাস ঠিক আছে তো? হ্যাঁ, দেখো এখানে এই সূত্রে বসাও, কত হবে? C2H4। এত আরো বেশি সিম্পল। ঠিক আছে, C2H4। আচ্ছা, এবার এর IUPAC নাম কি হবে? দেখো কটা কার্বন আছে? দুটো কার্বনের জন্য ইথ। আচ্ছা, ইথ প্লাস অ্যালকিনের জন্য আমরা কি জানি? ইন কথাটা হচ্ছে অ্যালকিনের বাহক, অ্যালকিনের পরিচয়। ইথ প্লাস ইন, তাহলে কি হয়ে যাবে? ইথিন। এটাই কিন্তু IUPAC নেম। এবার এর গঠন কি হবে? দেখো খুব ভালো করে দেখো গঠনটা। আচ্ছা, গঠনটা নিচে এখানে দেখায়। দেখো কটা কার্বন আছে? দুটো কার্বন। ঠিক আছে, এবার দুটো কার্বনের মধ্যে কি থাকবে? দুটো কার্বনের মধ্যে সমযোজী দ্বিবন্ধন থাকবে মিনিমাম একটা। এখানে তো দুটো কার্বনে আছে, এদের মধ্যে একটা ডবল বন্ড থাকতেই হবে। ঠিক আছে, এইটা আর হচ্ছে এবার কি হবে? প্রত্যেকটা কার্বনের 4টে করে হাত দিতে হবে বা যোজ্যতা দিতে হবে। তো এই কার্বনের কটা হাত আছে? দুটো হাত আছে। দুটো হাত আমি এইদিকে দিলাম। ঠিক আছে, তুমি চাইলে এইভাবেও দেখাতে পারো। আর এই কার্বনের দুটো হাত আছে, আরো দুটো হাত হবে। ঠিক আছে, এটাই কিন্তু হচ্ছে ইথিনের গঠন। আচ্ছা, এবার এই গঠনটা কিন্তু তোমাদের পরিচিত। তোমরা এটার কি নাম পড়েছিলে? তোমরা পড়েছিলে ইথিলিন। ঠিক আছে, ইথিলিনটা কিন্তু রাসায়নিক নাম বা সাধারণ নাম। আর ইথিলিনেরই হচ্ছে IUPAC নাম কি? ইথিলিনের IUPAC নাম হচ্ছে ইথিন। মনে রাখবে, ইথিলিনটা কিন্তু রাসায়নিক নাম বা সাধারণ নাম, আর IUPAC নাম কি? ইথিন। ক্লিয়ার? আচ্ছা, এবার n = 3 বসাও। n = 3 বসাও, কি পাবে? দেখো C3H6। এর নাম কি হবে? 3টে কার্বনের জন্য কি হবে? প্রো। C3 মানে 3টা কার্বনের জন্য কি? প্রো। আর অ্যালকিনের জন্য কি হবে? ইন। প্রো প্লাস ইন, প্রো প্লাস ইন, এর নাম কি হবে? প্রোপিন। তার মানে এর হচ্ছে C3H6, এর IUPAC নাম কি? প্রোপিন। আচ্ছা, এর গঠনটা খুব ভালো করে দেখো। আচ্ছা, আমরা কি জানি যে অ্যালকিনের ক্ষেত্রে কি হবে? অন্তত একটা কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে। ঠিক আছে, এবার আমরা কিন্তু প্রথমে একটা দ্বিবন্ধনই করব। এবার কোন দিকে করবে? কেউ চাইলে ডান দিকে করতে পারে, কেউ চাইলে এই বন্ডটাকেও ডবল বন্ড করতে পারে। তার জন্য কোনটাই ভুল নেই, দুটোই ঠিক। ঠিক আছে, আমি ডান দিকটাকে ডবল বন্ড করলাম। তো মিনিমাম একটা ডবল বন্ড থাকে, আমি জানি, একটা ডবল বন্ড দিলাম। এবার আমি কি করব? প্রত্যেকটা কার্বনের যোজ্যতাগুলো পূরণ করব। সেখানে হাইড্রোজেনটা বসিয়ে দেখবো যে 6টা ফুলফিল হচ্ছে কিনা। 6টা ফুলফিল হলে আর কোনো ডবল বন্ড দরকার নেই। যদি 6টা ফুলফিল না হয় তাহলে ডবল বন্ড দরকার। ঠিক আছে, যেমন এই কার্বনে দেখো কটা হাত আছে? হয়েছে একটা হাত হয়েছে। আর কটা লাগবে? আরো হচ্ছে 3টা হাত লাগবে। ঠিক আছে, আরো 3টা হাত লাগবে, দিয়ে দিলাম। এই কার্বনে দেখো কটা হাত হয়েছে? খুব ভালো করে দেখো, বাম দিকে একটা, ডান দিকে দুটো, 3টা। মানে আর একটা হাত লাগবে। তুমি চাইলে এটা উপরেও দিতে পারো, চাইলে নিচেও দিতে পারো। ঠিক আছে, আচ্ছা, এই কার্বনের কটা হাত হয়েছে? দুটো হাত হয়েছে। একটা উপরে দিলাম, একটা নিচে দিলাম। তুমি চাইলে ডান দিকেও দিতে পারো। ঠিক আছে, এবার প্রত্যেকটা হাতে কি হবে? হাইড্রোজেন, কারণ হাইড্রোকার্বন, কার্বন আর হাইড্রোজেনের যৌগ। প্রত্যেকটা হাতে হাইড্রোজেন বসিয়ে দাও। দিয়ে এবার দেখো কটা হাইড্রোজেন হচ্ছে। এবার দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5 6। তো 6টা হাইড্রোজেন পূর্ণ হয়ে গেছে। তো এটাই কিন্তু হচ্ছে প্রোপিনের গঠন সংকেত। ঠিক আছে, আচ্ছা, এইটাকে কিরকম ভাবে লেখা যেতে পারে? এটাকে কিন্তু এইভাবে লেখা যেতে পারে, প্রত্যেকটা কার্বন দিয়ে যেমন আলাদা করে বললাম। দেখো এটা কি হবে? CH3। আচ্ছা, সিঙ্গেল বন্ড কি হবে? CH। ঠিক আছে, ডবল বন্ড কি হবে? CH2। ঠিক আছে, প্রত্যেকটা কার্বনে আলাদা করে যেমন অ্যালকেনে বললাম, এটা দেখাবো। CH2 কি আছে মাঝে? সিঙ্গেল বন্ড। কটা হাইড্রোজেন আছে? একটা হাইড্রোজেন আছে, CH। এই যে তারপরে কি আছে? ডবল বন্ড বসিয়ে দিলে এবার এই কার্বনের CH2। ঠিক আছে, এইভাবেও কিন্তু লেখা যেতে পারে, একই কথা। এবার n = 4 বসাচ্ছি। n = 4 বসালে কি পাবে? দেখো
C4H8 C4H8 ঠিক আছে। আচ্ছা এর নাম কি হবে বুঝতে পারছো এবার, বিউট। চারটের জন্য কি হয় বিউট, আর অ্যালকিনের জন্য কি হবে ইন, তাহলে কি নাম হয়ে যাবে বিউটিন। এটা কিন্তু IUPAC নেম, ঠিক আছে। C4H8 এর IUPAC নাম কি বিউটিন। বিউট কার জন্য হলো চারটা কার্বনের জন্য, ইন কার জন্য হলো অ্যালকিনের জন্য, ঠিক আছে। আচ্ছা এবারে গঠনটা কি করে আসবে দেখো, খুব ভালো করে বুঝুন গঠন সংকেত। দেখো কটা কার্বন আছে, চারটা কার্বন, তো আমরা মিনিমাম তো সিঙ্গেল বন্ড থাকবে, আর আমি শেষেরটাতে কি দিলাম ডবল বন্ড। তুমি চাইলে প্রথমটা তো ডবল বন্ড দিতে পারো, ঠিক আছে, অন্য জায়গাতেও দিতে পারো, সেটা আমরা আস্তে আস্তে জানবো। এখন একদম সিম্পলি জানছি আমি, ঠিক আছে। এটা নিয়ে কিন্তু কোনো কনফিউশন রেখো না যে ডবল বন্ডটা আমি এখানে দিব না এখানে দিব না মাঝখানে দিব, ঠিক আছে। তুমি এখন কি করবে, হয় ডান দিকে বা বাম দিকে এখানে দিবে, ঠিক আছে। পরে আমরা আরো কিন্তু কিছু তথ্যের সঙ্গে যোগ হবে, ঠিক আছে। মানে এটা ধরো 99% ঠিক আছে, এবার 1% কিন্তু আমরা আস্তে আস্তে যখন কার্যকরী মূলকগুলো পড়বো তখন কিন্তু 1% এই যে কনফিউশন দূর হবে, ঠিক আছে। এখন যেভাবে বলছি তুমি সেভাবে করো, কোনো এর মধ্যে কোনো ভুল নেই। এই ডবল মিনিমাম একটা ডবল বন্ড হবে আমরা জানি, তো এই ডবল বন্ডটা তুমি হয় এখানে দাও, ডান দিকে শেষে দাও, বা বাম দিকে শেষে দাও। আমি যেমন ডান দিকে শেষে দিলাম। এবার কি কাজ, প্রত্যেকটা কার্বনের চারটা করে যোজ্যতা পূরণ করা। যোজ্যতা বলতে হাত যেটা বলছি, এই কার্বনের কটা আছে, দুটো আছে, আরো কটা হবে, আরো দুটো হবে, হয়ে গেল। এই কার্বনের দেখো ডান দিকে দুটো বাম দিকে একটা, তিনটা হয়েছে, আরো একটা থাকবে। এই একটা তুমি উপরেও দিতে পারো, চাইলে নিচেও দিতে পারো। এই কার্বনের দুটো হচ্ছে যোজ্যতা পূরণ হয়েছে, আরো দুটো লাগবে, দিয়ে দিলাম। এই কার্বনের একটাই যোজ্যতা পূরণ হয়েছে, দেখো একটাই বন্ড হয়েছে, আরো ধরনের তিনটে বন্ড হবে বা তিনটে হাত হবে। প্রতি হাতে কি বসাবো, হাইড্রোজেন। এবার হাইড্রোজেন বসিয়ে দেখো যে হচ্ছে তোমার হাইড্রোজেনের সংখ্যা ফুলফিল হচ্ছে কিনা। কটা হাইড্রোজেন আছে এখানে, 8টা। এবার গুণ তুমি কটা হাইড্রোজেন আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা হয়ে গেছে। তো এটাই হবে স্ট্রাকচার, ঠিক আছে। তো এই জন্য আমি বলেছিলাম যে অ্যালকিন মানে কিন্তু মিনিমাম একটা ডবল বন্ড। এবার কোনো যৌগে একাধিক থাকতেও পারে, ঠিক আছে, আমাদের সিলেবাসে যা আছে দেখবে একটা দিয়ে হয়ে যাবে। তো বুঝতে পেরেছো আশা করি। আচ্ছা এবার n=5 বসালে কি হবে, আর করছি না আমি, এটা তোমরা নিজেরা করো। এবার n=5 বসালে কি হবে, C5H10। এর নাম কি হয়ে যাবে, এর নাম হয়ে যাবে পেন্ট প্লাস ইন, কি হয়ে যাবে পেন্ট প্লাস ইন, পেন্টিন। আচ্ছা এর স্ট্রাকচারটা আমি বলে দিচ্ছি। তাহলে কি হবে, এখানে 5টা কার্বন লাগবে, ঠিক আছে। আচ্ছা নিচে করবো এটা, হ্যাঁ ঠিক আছে, নিচে একটা জায়গা আছে, 5টা কার্বন, ঠিক আছে। 5টা কার্বন প্রথমে সিঙ্গেল বন্ড বসিয়ে দাও, মিনিমাম তো সিঙ্গেল বন্ড হবে, আর একটা হচ্ছে ডবল বন্ড করে দাও। আমি যে ডান দিকে একটা ডবল বন্ড করে দিলাম, ঠিক আছে। তোমরা কিন্তু ডান দিক থেকে শুরু করলেই ভালো, কেন ভালো ওটা পরে বলবো আমি। এবার প্রত্যেকটা কার্বনের হাত করো, এর দুটো আছে, আরো দুটো হবে। এই কার্বনের 3টে হয়ে গেছে, আর একটা হবে। এই কার্বনের দুটো হয়েছে, দুটো হবে। এই কার্বনের দুটো হয়েছে, দুটো হবে। এই কার্বনের একটা হয়েছে, 3টে হবে। তোমরা প্রত্যেকে কিন্তু আমার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করো, এবং সম্ভব হলে পজ করে দিয়ে আগে নিজেরা এঁকে নাও, তারপরে দেখো, ঠিক আছে। এবার প্রত্যেকটা হাতে কি বসবে, হাইড্রোজেন বসিয়ে দাও। প্রত্যেকটা হাতে একটা করে হাইড্রোজেন। এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানেও কিন্তু হাইড্রোজেন আছে, নামের মধ্যে কিছুটা লেগে গেল। আচ্ছা এবার মোট হাইড্রোজেন গুণ কটা হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10 হয়ে গেছে তার। আচ্ছা এবার এই বিউটিনকে কিভাবে লিখতে পারতে, আর কিভাবে লিখতে পারতে, দেখো প্রত্যেকটা কার্বন আলাদা করে ভাবো। একটা কার্বনের সঙ্গে 3টে হাইড্রোজেন আছে, তাই CH3। তারপরে কি বন্ড আছে, সিঙ্গেল বন্ড। একটা কার্বনের সঙ্গে দুটো হাইড্রোজেন, CH2। আচ্ছা তারপরে কি আছে, সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ডের কি আছে, CH2, ঠিক আছে। এটা কিন্তু একই, ঠিক আছে। এটাকে যদি করো তাহলে কি হবে, দেখো এই কার্বনের সঙ্গে 3টে হাইড্রোজেন আছে, CH3। তারপরে কি আছে, সিঙ্গেল বন্ড বসিয়ে দিলাম, সিঙ্গেল বন্ড। তারপরে CH2, ঠিক আছে, CH2। তারপরে কি আছে, আবার সিঙ্গেল বন্ড আছে, আবার কি আছে, একটা কার্বন দুটো হাইড্রোজেন। এই যে প্রত্যেকটা কার্বন আলাদা আলাদা করে বলছি, বুঝতে পারছো তো, কি আছে, CH2। আচ্ছা তারপরে আবার কি আছে, দেখো সিঙ্গেল বন্ড আছে। তারপরে কি আছে, একটা কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন, CH। তারপরে কি আছে, দেখো ডবল বন্ড, ডবল বন্ডে কি আছে, CH2, ঠিক আছে। এইভাবে করেও লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস, এটা কিন্তু এইভাবেও থাকতে পারে। ধরো এখানে কোনো বন্ড থাকলো না, ঠিক আছে, এরকম থাকলো, এটা ধরো এরকম থাকলো, CH3 CH2 CH ডবল বন্ড CH2। তো যেখানে বন্ড থাকবে না বুঝে নেবে ওখানে সিঙ্গেল বন্ড আছে, ঠিক আছে। সিঙ্গেল বন্ডের সঙ্গে আমরা ব্যবহার করি না, যেহেতু সিঙ্গেল বন্ড থেকে কম তো কিছু হতে পারে না, তো কিছু কোনো বন্ড নেই মানে বুঝে নেবে সিঙ্গেল বন্ড আছে, ঠিক আছে। আচ্ছা এবার অ্যালকেনে যেমন দেখেছিলাম যে পরপর দুটো অ্যালকেনের মধ্যে পার্থক্য কত হচ্ছে, CH2। এখানেও কি একই জিনিস হবে, দেখে দেখো। দেখো C2H4 বা ইথিন, ইউপ্যাক নামটা বলছি, ইথিন, এতে কটা কার্বন আছে, দুটো কার্বন হচ্ছে 4টা হাইড্রোজেন। যদি এখানে আমি CH2 যোগ করি, মানে একটা কার্বন দুটো হাইড্রোজেন যোগ করি, তাহলে দেখো আমরা প্রোপিন পেয়ে যাচ্ছি,
দেখো 2 আগে 3টা কার্বন হচ্ছে কার্বন, 4 আর 2 6টা, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এর সঙ্গে হচ্ছে আবার CH2 যোগ করলে তাহলে দেখো এটা পেয়ে যাচ্ছ বিউটিন, ঠিক আছে। আবার এর সঙ্গে যদি CH2 যোগ করি তাহলে কি পেয়ে যাচ্ছি, পেন্টিন পেয়ে যাচ্ছি। আর উল্টো বলতে পারি, পেন্টিন থেকে CH2 বিয়োগ করলে বিউটিন, বিউটিন থেকে CH2 বিয়োগ করলে প্রোপিন, প্রোপিন থেকে CH2 বিয়োগ করলে ইথিন। দারুণ ব্যাপার, তাই না? আচ্ছা, তো এখানেও একই রকম প্রশ্ন চলে আসছে অবধারিত ভাবে যে পরপর দুটি অ্যালকিনের মধ্যে কিসের পার্থক্য আছে, একটা কার্বন আর দুটো হাইড্রোজেন পরমাণুর পার্থক্য আছে, যেমন অ্যালকেনে বললাম। আচ্ছা, পরপর দুটো অ্যালকিনের মধ্যে আণবিক গুরুত্বের পার্থক্য কত হবে, 14, CH2 14, যেমন দেখালাম, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার এখানেও একই রকম, তোমাকে হয়তো একটা কোনো সংকেত দিয়ে দিল, দিয়ে বললো যে এর পরবর্তী অ্যালকিনের সংকেত কি হবে, তখন কি করবে, একটা কার্বন পরমাণু যোগ করবে, দুটো হাইড্রোজেন পরমাণু যোগ করবে, তাহলে পরবর্তী অ্যালকিন পেয়ে গেলে। উল্টোটাও বলতে পারে, কোনো একটা অ্যালকিনের সংকেত দিয়ে দিল, বললো পূর্ববর্তী অ্যালকিনের সংকেত কি হবে, তাহলে CH2 বিয়োগ করবে, একই রকম। আশা করি বুঝতে পেরে গেছো। পরবর্তী বললে CH2 প্লাস, পূর্ববর্তী বললে CH2 মাইনাস। আচ্ছা, এবার এই প্যাটার্নটাকে কি বলে, এটা একদম কিন্তু আমরা অ্যালকাইনটা পড়ে নিয়ে তারপরে একদম লাস্টে বলবো যে এই যে প্রত্যেকটার ক্ষেত্রে CH2 যোগ করলে পরে এটা পাচ্ছি, এটা কেন হচ্ছে বা কি বলে এটাকে, ঠিক আছে, এটুকু নোট করে নাও। এবার দেখো একদম লাস্টে চলে এসেছি অ্যালকাইনের IUPAC নাম, ঠিক আছে। এবার অ্যালকাইনে আমরা কি পড়েছিলাম, ত্রিবন্ধন যুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তাই তো। তার মানে অ্যালকাইনের ক্ষেত্রে কি থাকবে, দুটো কার্বনের মধ্যে অন্তত একটা কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে, ট্রিপল বন্ড থাকবে, অ্যালকাইন। আচ্ছা, এবার যেমন অ্যালকেনে কি যুক্ত ছিল শেষে, এন, অ্যালকিনে কি যুক্ত ছিল, ইন, ইনটাই হচ্ছে ডবল বন্ড বা অ্যালকিনের পরিচয়। ঠিক তেমনি ভাবে অ্যালকাইনের ক্ষেত্রে কি হবে শেষে, অ্যালকাইনের ক্ষেত্রে কি হবে শেষে, আইন কথাটা যুক্ত থাকবে, ঠিক আছে। এটাই কিন্তু ট্রিপল বন্ডের পরিচয়, আইন, আইন, ঠিক আছে। আবার বলছি, অ্যালকেন আমরা কি করে চিনতে পারছিলাম, এন দিয়ে, অ্যালকেনের শেষে যেমন এন থাকবে। অ্যালকিন কি করে চিনতে পারছিলাম, ইন দিয়ে, ইন মানেই হচ্ছে অ্যালকিন মানে ডবল বন্ড। তেমনি অ্যালকাইনের হচ্ছে পরিচয় হচ্ছে ওয়ার্ড কি, আইন, ঠিক আছে। আইন মানে বুঝবো ট্রিপল বন্ড আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে বলে রাখি, এখানে কিন্তু অনেক কঠিন শব্দ ইউজ করে, ওয়ার্ড রুট, প্রত্যয়, সাফিক্স, প্রেফিক্স, ওগুলো কোনো কিছু মনে রাখার দরকার নেই, ঠিক আছে। সিম্পলি মনে রাখো আইন মানে হচ্ছে ট্রিপল বন্ড বা হচ্ছে অ্যালকাইন, ঠিক আছে। আচ্ছা, আর কি জানি আমরা, অ্যালকাইনের সাধারণ সংকেত, সাধারণ সংকেত কি পড়েছিলাম আমি কিভাবে মনে রাখতে বলেছিলাম, যে অ্যালকিনের যে সাধারণ সংকেত সেখান থেকে যদি 2 বিয়োগ করে দাও তাহলে কি পেয়ে যাবো, আমি অ্যালকাইনের সংকেত পেয়ে যাবো। তো অ্যালকিন কি পেলাম এখন, CnH2n, এখান থেকে 2 বিয়োগ করে দেবো তাহলে কত হবে, CnH2n -2, এটাই হচ্ছে অ্যালকাইনের সাধারণ সংকেত। আর এটাও কিন্তু অ্যালকাইনের মতো 2 থেকে শুরু হয়। 2 থেকে কেন শুরু হয়, কারণ n = যদি এখানে 1 বসাও তাহলে কি পাবে দেখে নাও, তাহলে বুঝতে পারবে যে কেন 2 থেকে শুরু হচ্ছে। নিজে বসাও, কত পাচ্ছ, C1H কত হচ্ছে, 2 × 1 - 2, তাহলে দেখো কত হচ্ছে, C1 মানে একটা কার্বন, আর হাইড্রোজেন কটা হচ্ছে দেখো, 2 - 2 0, তার মানে একটাই শুধু কার্বন। তো একটা কার্বন দিতে কোনো জৈব যৌগ হতে পারে না, ঠিক আছে। মানে যৌগ গঠনের জন্য তো একাধিক মৌল লাগবে, তো সেই জন্য n = 1 এই গঠন বিশিষ্ট কিন্তু কোনো অ্যালকাইন পাওয়া সম্ভব না, সেই জন্য কিন্তু 1 থেকে শুরু হয়, ঠিক আছে। সেই জন্য প্রত্যেকে শুরু হবে 2 থেকে শুরু করে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো প্রথমে n = 2 বসিয়ে দিই, কত পাবো দেখো, C2, এবার দেখো 2 × 2 4 - 2, 4 - 2 কত, 4, C2H4। আচ্ছা, এর IUPAC নামকরণ কি হবে দেখো, আবার সে কার্বনের সংখ্যা, C2 মানে দুটো কার্বন আছে, দুটো কার্বনের জন্য কি, ইথ প্লাস, যেহেতু এটা অ্যালকাইন, অ্যালকাইনের শেষে কি যুক্ত হবে, আইন কথাটা যুক্ত হবে, তো ইথ প্লাস আইন, এর নাম কি হয়ে যাবে, ইথাইন, ইথাইন। এটা কিন্তু হচ্ছে IUPAC নাম। আচ্ছা, এবার তোমরা C2H2 এটা কি পড়েছো, আণবিক সমযোজী বন্ধন পড়ার সময় তোমরা এটা কি পড়েছিলে, এটা বলেছি ঠিকই, লিখে দিয়েছি ভুল, C2H2 হবে, তাই তো। n = 2 বসাও, কার্বন পরমাণুর সংখ্যা 2 হলো, হাইড্রোজেন কটা হবে, 2 × 2 4 - 2 মানে 2, বলেছি ঠিকই, লিখে দিয়েছি ভুল, C2H2। আচ্ছা, তো ইউপ্যাক নাম কি হলো, এটার IUPAC নাম কি হলো, 2 এর জন্য হচ্ছে দুটো কার্বনের জন্য ইথ, আর অ্যালকাইনের জন্য আইন যুক্ত হলো ইথাইন, এটা কিন্তু IUPAC নাম। আচ্ছা, এবার তোমরা C2H2 কি পড়েছিলে, তোমরা C2H2 নাম পড়েছিলে অ্যাসিটিলিন, তাই তো। তোমরা C2H2 নাম পড়েছিলে অ্যাসিটিলিন, এটা কিন্তু রাসায়নিক নাম বা সাধারণ নাম, কিন্তু এখন থেকে জানবে অ্যাসিটিলিনের IUPAC নামকরণ কি, ইথাইন। এরকমও কিন্তু শর্ট প্রশ্ন দেয় যে অ্যাসিটিলিনের হচ্ছে IUPAC নামকরণ নাম কি,
ইথাইন, অনেক সময় ইথাইন রূপে কিন্তু দিয়ে দেয়, ঠিক আছে। অনেক সময় যখন ম্যাচিং গুলো দেয় তখন হয়তো কোনটার উত্তর হবে C2H2, ওখানে কিন্তু অ্যাসিডিলিন নাম দিয়ে ইথাইন দিয়ে দিল, ঠিক আছে। সেই জন্য আইপিএস এর নামকরণ গুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এর স্ট্রাকচার কেমন হবে? এর স্ট্রাকচার তোমরা জানো, তাও বলে দিচ্ছি। C2 দুটো কার্বন, তোমরা জানি দুটো কার্বনের মধ্যে কি হবে, অন্তত একটা ট্রিপল বন্ড হবে, একটা ট্রিপল বন্ড দিয়ে দিলাম। এবার প্রতিটা কার্বনের মোট কটা করে হাত বা যোজ্যতা হবে? 4টা। তো দেখো এই কার্বনের কটা হাত হয়েছে বা যোজ্যতা হয়েছে? 3টা, আর একটা হবে। এই কার্বনের কটা হাত বা যোজ্যতা হয়েছে? 3টা, আর কটা হবে? একটা হবে। আর প্রতিটা হাতে কি হবে? হাইড্রোজেন। তাহলে কি হয়ে গেল? C2H2। এটাই গঠন, এটা তোমরা জানতে, ঠিক আছে। আচ্ছা, এবার N=3 বসাই। দেখো N=3 বসালে কি পাবো? C3, 3টা কার্বন। হাইড্রোজেন কটা পাবো? 3 × 2 = 6 - 2 4, C3H4। এর নাম কি হয়ে যাবে? C3, 3টা কার্বন, 3টা কার্বনের জন্য কি ইউজ করব? প্রোপ, ঠিক আছে, প্রোপ। আর অ্যালকাইনের জন্য আইন, তো প্রোপ প্লাস আইন। তার মানে C3H4 এর আইইউপিএসি নাম কি হবে? প্রোপাইন, প্রোপাইন, ঠিক আছে। আচ্ছা, এবার স্ট্রাকচার খুব ভালো করে দেখো। আমরা কি জানি? অ্যালকাইন মানে হচ্ছে অসম্পৃক্ত ত্রিবন্ধনযুক্ত হাইড্রোকার্বন, যেখানে অন্তত একটা কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে। তো আমরাও কি করব? প্রথমে একটা হচ্ছে ট্রিপল বন্ড করব। যেমন আমরা অ্যালকিনটা দেখলাম একটা মিনিমাম একটা সিঙ্গেল বন্ড, তেমন অ্যালকাইনে আমরা কি করব? মিনিমাম একটা ট্রিপল বন্ড দিয়ে দিলাম। এবার তারপরে যোজ্যতাগুলো পূরণ করে দেখবো যে কি পাচ্ছি, ঠিক আছে। চলো দেখা যাক কি পাচ্ছি। তো এই কার্বনের কটা হাত আছে দেখো, অলরেডি 3টা হাত বা 3টা যোজ্যতা পূরণ হয়ে গেছে। আর কটা লাগবে? একটা লাগবে, দিয়ে দিলাম। এই মাঝের কার্বনের দেখো কটা হাত পূরণ হয়েছে? এই 1 2 3 4, তার মানে এই কার্বনের কিন্তু 4টা হাত পূরণ হয়ে গেছে। আর কিন্তু এখানে কোনো হাইড্রোজেন বা কোনো হাত হবে না, ঠিক আছে। এবার এই কার্বনে চলে এসো, একটা বন্ড বা একটা হাত পূরণ হয়েছে। আর কটা লাগবে? আরো 3টা বন্ড বা 3টা হাত লাগবে। প্রতিটা হাতে কি হবে? হাইড্রোজেন। এই হাতেও হাইড্রোজেন, ঠিক আছে। এবার দেখো কটা হাইড্রোজেন পাচ্ছ? 1 2 3 4, পেয়ে গেছো 4টা। তাহলে এটাই হচ্ছে স্ট্রাকচার। আচ্ছা, এবার কেউ চাইলে এই হচ্ছে ট্রিপল বন্ডটাকে এখানে না দেখে এখানেও দেখাতে পারো, সেটাও কিন্তু ঠিক, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, এটাকে আর কিভাবে লিখতে পারি আমি? আরেকটা যেটা প্রসেস বললাম, প্রত্যেকটা কার্বনের সঙ্গে কটা হাইড্রোজেন আছে? দেখো এর সঙ্গে কটা হাইড্রোজেন আছে? 3টা, CH3, CH3। আচ্ছা, এবার কি আছে? সিঙ্গেল বন্ড C, সিঙ্গেল বন্ড C, তারপরে কি আছে? ট্রিপল বন্ড, ট্রিপল বন্ড CH। এই যে একটা কার্বন একটা হাইড্রোজেন CH, এইভাবেও কিন্তু লিখতে পারো। আচ্ছা, এটাকে আবার এইভাবেও লিখতে পারো, ঠিক আছে, বিভিন্ন ভাবে লেখা যায়। CH3C, তাতে কি হবে? দুটো কার্বন কার্বন কার্বনের মধ্যে বন্ডটা বোঝাবে। তো আমরা অনেক সময় লেখার ক্ষেত্রে CH3টাই লিখে দিই, এটা ভুল কিছু নেই, এটা কিন্তু সঠিক, ঠিক আছে, প্রত্যেক ক্ষেত্রেই তাই। দুটো কার্বনের মধ্যে যদি বন্ড দেখাতে পারি তো ওটা কিন্তু বেশি ঠিক, ঠিক আছে। এটা হচ্ছে প্রোপাইন, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আরেকটা করে দিই, N=4। N=4 দিলে কি হবে? দেখো 4 হচ্ছে, এখানে বসাও, কত হবে? C4। আচ্ছা, H কত হবে? 4 2 8 - 2, কত হবে? তবে 6। C4 4টা কার্বনের জন্য আমরা কি জানি? বিউট। আর অ্যালকানের জন্য কি হবে? আইন। তাহলে কি হয়ে যাবে? বিউট প্লাস আইন। আমি একবার লিখে দিচ্ছি, বিউট আইন। ক্লিয়ার? এবার স্ট্রাকচার তোমরা নিজে করো, তাহলে কিন্তু দেখবে একদম শিখে যাবে, কোনো একদম সহজ। দেখো 4টা কার্বন, তোমরা কি জানি? মিনিমাম তো সিঙ্গেল বন্ড থাকবে, আর কি হবে? মিনিমাম একটা ট্রিপল বন্ড থাকবে। একটা ট্রিপল বন্ড ডান দিকে দিয়ে দিলাম, ঠিক আছে। এবার প্রত্যেকটা কি করবে? একই কাজ। প্রত্যেকটা কার্বনের মোট 4টা করে হাত বা 4টা করে যোজ্যতা তৈরি করা। একদম শুরু করে দিক থেকে এই কার্বনের 3টা হয়ে গেছে, আর একটা হাত দিয়ে দিলাম। এই কার্বনের দেখো 1 2 3 একে 4, 4টা হয়ে গেছে, আর কোনো হাত কিন্তু হবে না। এই গুণাটা কিন্তু খুব দরকার। আর তোমরা কিন্তু লিখে লিখে করো, তাহলে কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারো। শুধু দেখে কিন্তু কোনো লাভ হবে না, তোমরা কিন্তু গঠনগুলো করতে পারবে। যারা দেখার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জিনিস নিজেরা করে নিচ্ছ, তারা কিন্তু একবারে শিখে যাবে, ঠিক আছে। এবার এই কার্বনে দেখো একটা দুটো হাত হয়েছে, আর কটা লাগবে? দুটো। তো দুটো জায়গায় ফাঁকা আছে, উপর নিচ দিয়ে দিলাম। এই কার্বনের দেখো একটা হাত পূরণ হয়েছে, আরো 3টা হাত হবে। এবার প্রত্যেকটা হাতে কি বসাবে? হাইড্রোজেন বসিয়ে দাও। এবার দেখি কি হচ্ছে। তারপরে যদি না মিলে তখন আমরা আরেকটা ট্রিপল বন্ড, মানে আরেকটা হচ্ছে ট্রিপল বন্ড করব, ঠিক আছে। এবার দেখো কি কি পাচ্ছি, দেখো কটা হাইড্রোজেন লাগবে? এখানে 6টা। এখানে কটা হচ্ছে দেখো? 1 2 3 4 5 6, ঠিক আছে, হয়ে গেছে, কমপ্লিট। আচ্ছা, এটাকে আর কিভাবে লিখতে পারি? দেখো যেমন আবার আগে একই রকম ভাবে বলছি। দেখো CH3, এটাকে লিখছি H3C, ঠিক আছে। এটা কি লিখতে পারবো? সিঙ্গেল বন্ড হয়ে গেল। এবার কি? একটা কার্বন দুটো হাইড্রোজেন, তো কি লিখতে পারবো? CH2, ঠিক আছে। এবার কি আছে? সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড কি আছে? C। আচ্ছা, তারপরে ট্রিপল বন্ড আছে, আবার একটা কার্বন একটা হাইড্রোজেন, মানে কি হচ্ছে? CH। এভাবে করে লিখতে পারি, ঠিক আছে।
এই দুটো কিন্তু সিমিলার, একই জিনিস বোঝানো। ক্লিয়ার? আচ্ছা, এখানেও কিন্তু একই রকম। যদি কখনো কোনো বন্ড না থাকে, এরকম থাকে, তাহলে বুঝবে সিঙ্গেল বন্ড আছে। ঠিক আছে? ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে কিন্তু অবশ্যই উল্লেখ থাকবে। যদি কোথাও বন্ডিং না থাকে তাহলে কিন্তু বুঝবে সেখানে সিঙ্গেল বন্ড আছে। আচ্ছা, এবার যেটা মজার বিষয় সব থেকে, যে যেটা অ্যালকেন থেকে আমরা দেখে আসছি, অ্যালকেনের সঙ্গে CH2 যোগ করলে পরের অ্যালকেন পেয়েছিলাম। অ্যালকিনের ক্ষেত্রেও তাই, কোনো অ্যালকিনের সঙ্গে CH2 যোগ করলে কি পেয়েছিলাম? পরের অ্যালকিন পেয়েছিলাম। এখানেও কি একই জিনিস হবে? দেখো, এখানেও কিন্তু একই জিনিসই হবে। দেখো, C2H2 ইথাইন এর সঙ্গে তুমি CH2 যোগ করো, মানে একটা কার্বন দুটো হাইড্রোজেন যোগ করো, তাহলে দেখো এটা পেয়ে যাচ্ছ। দেখো, কার্বন 2 ছিল, 2 একে 3 হয়ে গেল, হাইড্রোজেন 2 ছিল, 2 2 4 হয়ে গেল। আবার এর সঙ্গে তুমি কি করবে? CH2 যোগ করে দেখো, তাহলে কিন্তু তুমি দেখো এটা পেয়ে যাচ্ছ। দেখো, এখানে 3টা কার্বন ছিল, CH2 যোগ করলে কার্বন 3 থেকে 4 হলো, H2 মানে দুটো হাইড্রোজেন যোগ করলে 4 2 6 হয়ে গেল। বুঝতে পারছো? তার মানে অ্যালকিন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, 3 ধরনের হাইড্রোকার্বনের ক্ষেত্রেই আমরা কি দেখলাম? পরপর দুটো হাইড্রোকার্বনের মধ্যে কিসের পার্থক্য আছে? CH2 পার্থক্য আছে। তো এখানে তোমাকে একই রকম প্রশ্ন করতে পারে, কোন একটা অ্যালকাইন দিয়ে দিল, তার পরবর্তী অ্যালকাইন কি হবে? CH2 যোগ করে দেবে, তাহলে তুমি সংকেত পেয়ে গেলে, আর নামটা তুমি এখান থেকে বের করতে পারবে, যেভাবে শিখালাম। উল্টো দিতে পারে, এবার কোন একটা অ্যালকাইন দিয়ে দিল, তার পূর্ববর্তী অ্যালকাইন কি হবে? CH2 বিয়োগ করে দেবে। ঠিক আছে? এখানেও কিন্তু একই রকম, পরবর্তী বললে CH2 যোগ, পূর্ববর্তী বললে CH2 বিয়োগ। আচ্ছা, আর আণবিক গুরুত্বের পার্থক্য কত হবে? যেটা আমি অ্যালকেনের ক্ষেত্রে করে দেখিয়েছিলাম, CH2 মানে 14 হবে, এখানেও তাই। ঠিক আছে? এরকম হচ্ছে প্রশ্ন। ক্লিয়ার? আশা করি নামগুলো একদম তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আচ্ছা, এর পরের গুলো কি হবে? একই রকম ভাবে চলবে, পেন্টাইন, হেক্সাইন, হেপটাইন, হেক্টাইন, ননাইন, ডেকাইন, নন ডেকাইন, ডোডেকাইন, এরকম চলতেই থাকবে। ঠিক আছে? আমাদের আর দরকার নেই, আমাদের সিলেবাসে 3টা পর্যন্ত আছে, তোমরা 4টা বা 5টা পর্যন্ত পড়লেই যথেষ্ট, আর কিন্তু দরকার নেই, তাহলে তোমাদের শুধু সময় নষ্ট হবে। ঠিক আছে? একটা করতে পারলেই বাকিগুলো করতে পারবে। আচ্ছা, এবার আর কি কি প্রশ্ন হবে এগুলো নোট করে নাও, গঠন করো। আর যারা নিজেরা করোনি তারা কিন্তু অবশ্যই নিজেরা একবার করে নাও, এক্ষুনি করে নাও। যারা ভিডিও দেখতে দেখতে করে নিয়েছে তারা তো বুঝেই গেছো, আর যারা করোনি ভিডিওটা বন্ধ করে দিয়ে নিজে করে নাও একবার, তারপরে আবার ভিডিওটা দেখে মিলিয়ে নাও, তাহলে দেখবে একবারে তোমাদের হচ্ছে হয়ে যাবে। বারবার করে প্র্যাকটিস করার দরকার নেই, ক্ষেত্রে একবার যে বুঝে যাবে তার কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এবার আর কি কি প্রশ্নগুলো দেয় দেখো। আচ্ছা, অ্যালকাইন দিয়ে শুরু করি। দেখো, অ্যালকাইনের প্রথম যৌগ কি পেলাম আমরা? ইথাইন, তাই তো? তো অ্যালকাইনের প্রথম সদস্য কি? প্রথম সদস্য হচ্ছে ইথাইন। এরকম প্রশ্ন দেয় যে অ্যালকাইন শ্রেণীর প্রথম সদস্য কি? উত্তর হবে ইথাইন। আচ্ছা, এবার বললো যে সরলতম অ্যালকাইন কোনটা? এগুলো কিন্তু প্রশ্ন দেয়, সরলতম অ্যালকাইন কোনটা? সরলতম অ্যালকাইন হচ্ছে কি? ইথাইন। প্রথম যে যৌগটা হবে সেটাই হচ্ছে প্রথম সদস্য, আর প্রথম সদস্যই হচ্ছে কি হবে? সরলতম হবে। ঠিক আছে? আচ্ছা, যদি বলে যে হচ্ছে সর্বনিম্ন আণবিক গুরুত্ব বিশিষ্ট অ্যালকাইন কোনটা, তো প্রথম যেটা হবে সেটাই কিন্তু সর্বনিম্ন আণবিক গুরুত্ব বিশিষ্ট হবে। কারণটা বুঝতেই পারছো, কার্বন পরমাণু যেহেতু CH2 করে যোগ হচ্ছে, তো 14 করে আণবিক গুরুত্ব বাড়তে থাকবে। ঠিক আছে? তাহলে কি মনে রাখবে? অ্যালকিন বা অ্যালকাইন সব ক্ষেত্রেই প্রথম সদস্য যেটা হবে সেটাই হবে সরলতম। ঠিক আছে? তার আণবিক গুরুত্বটাই হবে সব থেকে কম, আর সেটাই হবে হালকা, সব থেকে হালকা। যেমন যদি বলে যে সবচেয়ে হালকা অ্যালকাইন কোনটা, কি হবে? ইথাইন। ঠিক আছে? আচ্ছা, এবার অ্যালকিনের ক্ষেত্রে এই প্রশ্নগুলো একই রকম ভাবে বলে দিই, ওগুলো তখন বলিনি, একবারে বলছি। আচ্ছা, অ্যালকিন শ্রেণীর প্রথম সদস্য আমরা কি পেয়েছিলাম? প্রথম সদস্য মানে প্রথম যৌগ আমরা কি পেয়েছিলাম? ইথিন, যার রাসায়নিক নাম হচ্ছে ইথিলিন। ঠিক আছে? তো যদি তোমাকে প্রশ্ন করে যে অ্যালকিন শ্রেণীর প্রথম সদস্য কি? ইথিন। আচ্ছা, এর সঙ্গে সিমিলার কোয়েশ্চেন যে সরলতম অ্যালকিন কোনটি? সরলতম অ্যালকিন কোনটি? এটা হচ্ছে কি? ইথিন। আচ্ছা, এবার বলতে পারে যে সবচেয়ে হালকা অ্যালকিন কোনটা? এটাও হবে ইথিন, প্রথমটাই হালকা। আচ্ছা, আর কি বলতে পারে? সবচেয়ে কম আণবিক গুরুত্ব বিশিষ্ট অ্যালকিন কোনটি? সবচেয়ে কম আণবিক গুরুত্ব, এটা শর্টে লিখে দিলাম, আণবিক গুরুত্ব বিশিষ্ট অ্যালকিন কোনটা? ওটা কি হবে? ইথিন হবে। বুঝতে পারছো? এগুলো কিন্তু এরকম ভাবে প্রশ্নগুলো দেয় তোমাদের। আচ্ছা, এবার অ্যালকেনের ক্ষেত্রে বলে নি, অ্যালকেনের প্রথম সদস্য কি ছিল? অ্যালকেনের প্রথম সদস্য ছিল মিথেন। ঠিক আছে? অ্যালকেনের প্রথম সদস্য কি ছিল? মিথেন। আচ্ছা, মিথেন। এবার এখান থেকেও একই রকম প্রশ্ন হতে পারে, সবগুলো বলে দিচ্ছি। কি বললো? যে সরলতম অ্যালকেন কোনটা, বা সরলতম সম্পৃক্ত হাইড্রোকার্বন কোনটা? এটাও কি হবে? অ্যালকেন, কারণ
অ্যালকেন মানে কি? সম্পৃক্ত হাইড্রোকার্বন। তো সরলতম অ্যালকেন কোনটা বা সরলতম সম্পৃক্ত হাইড্রোকার্বন কোনটা, এটাও কিন্তু হচ্ছে অ্যালকেন হবে। আচ্ছা, এটা গেল একটা। আচ্ছা, এবার বললো যে সবচেয়ে হালকা অ্যালকেন কোনটা, এটা হয়ে যাবে মিথেন। আচ্ছা, এবার বললো যে সরলতম অ্যালকেন কোনটা, এটা বললাম। আচ্ছা, সবচেয়ে কম আণবিক গুরুত্ব বিশিষ্ট অ্যালকেন কোনটা বা সম্পৃক্ত হাইড্রোকার্বন কোনটা, এটা হয়ে যাবে মিথেন। আচ্ছা, এবার এখান থেকে প্রশ্ন দেয়, এবার বলো যে তোমরা প্রথম সদস্যগুলো জানলে CH4, এটা হচ্ছে অ্যালকিন হচ্ছে C2H4 ইথিন, আর এটা হচ্ছে C2H2 ইথাইন বা অ্যাসিটিলিন। আচ্ছা, এবার এদের মধ্যে বলো যে এখান থেকে আর কি প্রশ্ন দেয় যে সরলতম হাইড্রোকার্বন কোনটি, সরলতম হাইড্রোকার্বন, সরলতম হাইড্রোকার্বন কোনটি, তাহলে উত্তর কি হবে? সরলতম হাইড্রোকার্বন কিন্তু মিথেন। ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু খুবই দেয়। মিথেন CH4, কারণটা বুঝতেই পারছো, কারণ মিথেনের মধ্যে কি আছে? আণবিক গুরুত্ব সব থেকে কম। ঠিক আছে, আণবিক গুরুত্ব কারণ একটা কার্বন আছে, কার্বন পরমাণুর সংখ্যা যত কম বা সিঙ্গেল বন্ড থাকলে স্ট্রাকচারটা সিম্পল হবে, সেই জন্য সরলতম হাইড্রোকার্বন হচ্ছে মিথেন। আচ্ছা, এবার যদি বলে যে কোন হাইড্রোকার্বনের আণবিক গুরুত্ব সব থেকে কম, তো বুঝতেই পারছো মিথেনের আণবিক গুরুত্ব সব থেকে কম। কত? কার্বন 12 আর 4টা হাইড্রোজেনের 4 16। ঠিক আছে, এর আণবিক গুরুত্ব কত হবে দেখো, 12 দুগুণে 24 আর 4 হচ্ছে 28। আর এর কথা হবে দেখো 12 দুগুণে 24 আর 2 26। তাহলে সরলতম হাইড্রোকার্বন কি হবে? মিথেন। ঠিক আছে। আচ্ছা, এবার যদি বলে যে সবচেয়ে হালকা হাইড্রোকার্বন কোনটা, সেটাও কিন্তু হবে মিথেন। সব থেকে হালকা হাইড্রোকার্বন কি হবে? মিথেন। এটা কিন্তু হাইড্রোকার্বন বলছে। আচ্ছা, আর যদি বলে যে কোন হাইড্রোকার্বনের আণবিক গুরুত্ব সব থেকে কম, তো সবচেয়ে কম আণবিক গুরুত্ব কার হবে? মিথেন হবে, যে কোনো হাইড্রোকার্বনের মধ্যে। ঠিক আছে, তার মানে অ্যালকেনের ক্ষেত্রে যেটা সরলতম হবে, হালকা হবে বা সবচেয়ে কম আণবিক গুরুত্ব বিশিষ্ট হবে মিথেনটা, এই মিথেনটাই কিন্তু সমগ্র হাইড্রোকার্বন যৌগের মধ্যে সবচেয়ে সরলতম, সবচেয়ে হালকা বা সবচেয়ে কম আণবিক গুরুত্ব বিশিষ্ট। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের দেয়। আর গত ভিডিওতে আমি হাইড্রোকার্বন সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলেছিলাম। আর এই যে গঠন সংকেত কিন্তু তোমাদের দিতে পারে। ঠিক আছে, তো আশা করি গঠন সংকেত সম্বন্ধে আর কোনো অসুবিধা হবে না। তো তোমরা বুঝতে পারলে কিনা এটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ঠিক আছে, তো আজকের ভিডিও এরপরে এখনই শেষ করছি। এর পরের ভিডিওতে আমরা কার্যকরী মূলক সম্বন্ধে পড়বো ডিটেলসে। ততক্ষণ তোমরা কিন্তু এই গঠন সংকেতগুলো আর এবং IUPAC নামগুলো প্র্যাকটিস করতে থাকো।